সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। Audio Jungle. ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। রাফি, চল একটা গেম খেলা যাক। কি গেম? তুই চোখ বন্ধ করে সাইকেল চালিয়ে স্কুলের মাঠ পর্যন্ত যেতে পারলে তুই যা খেতে চাবি আমরা তাই তোকে খাওয়াবো, আর তুই না পারলে আমাদেরও খাওয়াবি। কি রাজি তো? হ্যাঁ, আমি রাজি। রাফি কখনো গেমে হারে না। বেঁধে দে, শালা একটা চিটার, ওরা বিশ্বাস করা যায় না। শালা অপমান করছিস তো কর, আমি অপমান বোধ করলাম না। নীলা রুমাল দিয়ে আমার চোখ বেঁধে দিল। আমি সাইকেলে উঠলাম। কিছু দূর আসার পর গাড়ির হর্ন বাজছে। এই গ্রামে ছোটখাটো রাস্তায় একটু গাড়ি ঢুকলে পুরো রাস্তা ব্লক হয়ে যায়। একদিকে ধান ক্ষেত, অন্যদিকে নদী। আমি কি করবো বুঝতে পারছি না। নেমে গেলে বাজিতে হেরে যাব, তাই সোজা চলতেছি। গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। চোখ থেকে কাপড়টা সরাতেই ঠাস ঠাস করে দুটো থাপ্পড় খেলাম। ব্যথায় চোখ বন্ধ করে ফেলেছি। আমি তো চোখ খুলে পুরোই শকড। আমার সামনে জিন্স প্যান্ট পরা, টি শার্ট, সানগ্লাস পরিহিত একটা মেয়ে দাঁতের উপর দাঁত চাপিয়ে গরুর মতো বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি, ডান হাত গালে দিয়ে। চরগুলো ওখানে ধুমধুম করে পড়েছিল। মেয়ে এবার মুখ খুললো। এই ছোট লোক, রাস্তা কি তোর বাপের যে চোখ বেঁধে সাইকেল চালাচ্ছিস? আমার বাপের রাস্তা হলে কি চরগুলো ফেরত নেবেন? ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না, আমার মুখে মুখে কথা বলিস। ছোট লোকের বাচ্চা বলে অপমান করবেন না। আপনি কোন বড় লোকের বাচ্চা শুনি যে মুখের উপর কথা বলা যাবে না? ইচ্ছে করছে এখন তোকে জুতো পিটা করি। জানিস আমি কে? দেখে তো বোঝা যাচ্ছে না যে ছেলে না মেয়ে। আমার তো মনে হয় থার্ড জেন্ডারের কোনো হবে। ফকিরের বাচ্চা, তোর 2 টাকার সাইকেল সরা, না হলে তোর উপর দিয়ে গাড়ি চালিয়ে যাব। শুধু গাড়ি কেন, এলাকায় আপনার পা ও মাটির উপর থাকবে না। দেখি কি করিস তুই। মেয়েটা গাড়িতে ওঠে আমার সাইকেলের উপর দিয়ে ওর গাড়ি নিয়ে চলে গেল। ওই 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 দাঁড়া। গাড়িটা চলে গেল, আস্তে আস্তে চোখের আড়ালে চলে গেল। আমি রাগি মুড়ে এখনো তাকিয়ে আছি সেই দিকে। কিরে, সাইকেলের এই অবস্থা কেন? কপালের দোষে এই অবস্থা রে। মানে কিছু না, চল সাইকেলটা মেকারের কাছে নিয়ে যাই। আগে আমাদের খাওয়া। তোদের সাথে বাজে ধরে আমার কলেজের টুকরো সাইকেলটা এই অবস্থা। গোবর খাবি? ওয়াক্থু, বাজিতে জিতলে তো তুই ঠিকই খেতি, তুই হেরে গেছিস মানে খাওয়াবি। শোন, আমার কিন্তু মাথা মাথা গরম আছে। ডাইনিটা সাইকেল আর আমার 12টা বাজে দিয়ে চলে গেল, আর ওরা খান নিয়ে আছে। এই তোরা দেখতো রাফির গেলে এটা আঙ্গুলের ছাপ না? তাই তো। কে দিল রে গরম গরম ডোজ, একেবারে ফাটিয়ে দিয়েছে। চুপ করবি তোরা নাকি, না আমার হাতে মার খাবি? মেয়ের হাতে মার খেয়ে শালা আমাদের সাথে রংবাজি করছে। সিসি, রাফি লজ্জা করছে না? আমি আর ওদের সাথে কথা না বলে সাইকেল নিয়ে মেকার কাছে চলে গেলাম। মেকারকে সাইকেল দিয়ে বাসায় চলে আসলাম। একবার যদি মেয়েটা দেখা পাই ওকে বুঝাবো রাফি কি জিনিস, তার সাথে বড় লোকই। বাসায় এসে গোসল করে খেয়ে একটা ঘুম দিলাম। এক ঘুমে দুপুর পার। ফ্রেশ হয়ে ক্রিকেট ব্যাটটা ঘাড়ে নিয়ে মাঠে যাচ্ছি। চোখে পড়লো সেই মেয়েটা। ওরে আজ ধান খাতের কাতাতে চুবাবো, না পারলে আমার নাম রাফিই না। মেয়েটা আস্তে আস্তে আমার সামনে আসলো। কি রে ছোট লোক, তখন কেমন দিলাম? খুব তো বড় বড় বলছিলি, তখন কি করতে পারছিলি আমার? তখন পাইনি, এবার পাবো। আমি এই কথা বলে ধান খাতে ধাক্কা দিয়ে ফেলে দিলাম দৌড়। গরুর চোখলা দেমাকে মেয়েটা কাদাতে পরে পেতনি হয়ে গেছে, পুরো শরীরে কাদা মাখা মাখা। এই অবস্থা দেখে মনটা চরম শান্তি পেল। শয়তান বদমাস ভূত, তোকে তো আমি পরে দেখে নিব। আরে আগে নিজে দিকে তাকিয়ে দেখ শাকসুন্নি। আমি মনের আনন্দে নাচতে নাচতে মাঠে গেলাম। ইস শালা, একটা মিস্টেক করে ফেলাম। যদি পেতনিটার কাদা মাখায় একটা পিক তুলে রাখতাম, সাইকেলে পুরো রাগটা শোধ করে হয়ে যেত। খেলা শেষে সন্ধ্যায় আমরা বাসায় আসছি।
ওই রাফি, আমি আজ চেয়ারম্যানের বাড়ির দিকে গিয়েছিলাম, দেখলাম আমগুলো পেকেছে। তাহলে তো মামা রাতেই মিশন শুরু করা যায়। সমস্যা হলো দারোয়ান বুঝে বেটাকে নিয়ে। ওই বেটা আগের বারে আমাদের দেখে বাড়িতে বলে দিয়েছিল। মামা, এই মায়ের আমি এখনো ভুলিনি। যুদ্ধে গেলে ভয় পেতে নেই। নীলয় বলেছে নাকি আম পেকেছে, আজ রাতে না পারলে ওইগুলো ঝরে পড়বে, না হলে কাল সকালে টাকলা চেয়ারম্যান খেয়ে ফেলবে। আমরা তো কাঁচা কলাও পাবো না। রাফি ঠিক বলেছে, আজকে রাতে না খেলে কাঁচকলা পাবো না। রাত 11টায় 3 রাস্তার মোড়ে সবাই আসবে। আমরা বাসায় এসে পড়তে বসলাম। 10টায় আম্মু খেতে ডাকলো। খেয়ে আমি রুমে গিয়ে অপেক্ষা করছি কখন 11টা বাজবে। চেয়ারম্যানের আমের হেভি স্বাদ, খেয়ে মন বললো জীবনে পেট ভরবে না। রাত 11টায় চুপি চুপি ছাদে উঠে গিয়ে নিচে নামলাম। 3 রাস্তার মোড়ে এসে দেখি ওরা সবাই আমার জন্য অপেক্ষা করছে। শুভ, বস্তা নিয়েছিস? সবাই রেডি, এখন চল। আমরা দেওয়াল টপকে বাগানে প্রবেশ করলাম। বুড়ির দারুণ নাক ডেকে ঘুমাচ্ছে। তোরা ভালো করে পহেরা দে, আমি শুভ গাছে উঠতেছি। তুই লুঙ্গি পরে আসিস কেন? আমি গাছে উঠে আম ছিঁড়তেছি, হাফ বস্তা ছিঁড়েছি। বেটা শুভ হালকা একটা ডালে পাড়া দিতেই ডাল ভেঙে নিচে পড়ে গেছে। মেয়ে কণ্ঠে কেউ বলে উঠল, এখানে কে কে এখানে? আর এদিকে আগিয়ে আসছে। ওরা সবাই দৌড়ে আমাকে রেখে চলে গেল। আমি গাছেই আছি। মেয়েটা সরসর বলে চিৎকার করছে। বাগানে লাইট জ্বালানো আছে, তাই সব পরিষ্কার করে দেখা যাচ্ছে। তবুও আমি ঝোপার আড়ালে লুকিয়ে আছি। আমি নিচে তাকিয়ে অবাক, এটা তো সেই ডাইনি মেয়েটা। আমি অবাক হয়ে তাকিয়েছি, ও এখানে কিভাবে আসলো? অমনি ডাইনিটা আমাকে দেখে ফেললে। তার হাতে দারুণের একটা লাঠি আছে। ওই ওই চোর চোর, নাম নিচে নাম। আমি এক ডাল থেকে অন্য ডালে ঝাঁপ দিতে গিয়ে লুঙ্গির গিট খুলে গিয়ে ডালে আটকে যায়। আমি তালা সামলাতে না পেরে নিচে পড়ে যাই। অমনি মেয়েটা দৌড়ে এসে আমার বুকের উপর সরে বসে। চাচা চাচা, চোর ধরেছি, আসো আসো। দারোয়ান দৌড়ে এসে আমাদের কাছে। মেয়েটা এখন আমার মুখটা ভালো করে দেখেনি, আমার দিকে তাকিয়ে তো পুরোই অবাক। আমি পরে গিয়ে কোমরে অনেক ব্যথা পেয়েছি। তার উপর হাতের ওজনের সমান ডাইনিটা আমার উপর বসে আছে। তুই আজ তোরে আমি খেয়েছি। আপা, আমারে ছেড়ে দেন, আমি ভালো ছেলে। তুই আমার সাথে টক্কর দিস না। দেখ এবার তোর কি মজা দেখাই। আমি চুপ করে আছি। আমি ধরা পড়ে গেছি, আমার অবস্থা এখন শেষ। চাচা, ওকে গাছে বাঁধো। ওকে মামনি। দারোয়ান দৌড়ে গিয়ে রশিন আমাকে ভালো করে গাছের সাথে বাঁধলো। মেয়েটা আবার যা করলো আমি তো কখনো কল্পনাও করিনি। মোটা শক্ত লাঠি দিয়ে আমার পায়ে দিল মাইর। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। আবার আমার পায়ে মারতে লাগলো। আমি ব্যথায় চিৎকার করছি। তারপর আমার চুল হাতের মুঠে ধরে দুগালে ঠাস ঠাস করে 2টা চড় মারলো। তোকে কি বলেছিলাম মনে আছে? এবার আমাকে চিনতে পেরেছিস আমি কি জিনিস আর আমি কে? তুই চেয়ারম্যানের মেয়ের সাথে টক্কর দিয়েছিস, অনেক বড় ভুল করেছিস, আবার চুরিও করতে এসেছিস। আমি কিছু বলতে পারছি না, মাথা ঘুরছে। সামান্য আমসের জন্য মানুষ যে এইভাবে কাউকে মারে আমার জানা ছিল না। ভোর হলে চেয়ারম্যান সহ আমার আব্বু আসলো। আমার আব্বুকে খবর দেওয়া হয়েছিল। আব্বু এসে আমাকে বাসায় নিয়ে গেল। কি নেই আমার বাড়িতে কি আম গাছ নেই, লিচু গাছ নেই, কোনো ফলের গাছ নেই? এলাকার লোক খেয়ে ফেলেছে, পাখি খাচ্ছে, পচে যাচ্ছে আমার বাগানের আম। আর আমার একমাত্র ছেড়ে গেছে অন্যের বাগানে আম চুরি করতে। মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। ছি, কি নেই, কি তোকে দেইনি? যা চেয়েছিস তাই দিয়েছি, কখনো কোনো অজুহাত দেখাইনি, বলিনি দিতে পারবো না। তুমি থামো তো এবার। ইস, আমার ছেলেটা কত মেরেছে, সামান্য আমের জন্য গা ফাটিয়ে রক্ত পড়ছে। এটা কি মানুষ নাকি পশু? কেউ কেউ কি এমন ভাবে মারে? মেরেছে ভালো হয়েছে, এবার যদি শিক্ষা হয়ে থাকে তাহলে আর কখনো অন্যের বাগানে যাবে না। তুমি চুপ করো তো, যাও ডাক্তার ডাকো। 4 দিন বাসা থেকে বের হতে পারিনি, পায়ের ব্যথায় হাঁটতে পারিনি। সারাদিন শুয়ে থেকে ভালো লাগছে না, তাই বিকেলে শুভকে কল দিলাম, বের হব। শুভ আসলো। দুজনে হাঁটছি আর গল্প করতেছি। শুভ এমন একটা মানুষের সাথে কথা বলে কেউ না হেসে পারবে না। আমার মন খারাপ থাকলে ওর কাছে থাকি, মন খারাপ হাসি ঠেলায় পালিয়ে যায়। রাফি, চেয়ারম্যানের মেয়ে আসতেছে। শুভ, ওর নাম জানিস? মেঘলা। আমি ওকে এখন দেখে নেব, ও জানে না ও কার সাথে টক্কর দিয়েছে। দেখ রাফি,
তুই ওর সাথে ঝামেলা করতে যাস না। ও চেয়ারম্যানের মেয়ে, সাধারণ কিন্তু কেউ নয়। তো কি হয়েছে? ও চেয়ারম্যানের মেয়ে বলে আমি ওকে ভয় পাবো নাকি? ও কিন্তু আমাদের দিকে আসছে, তুই কিছু বলবি না প্লিজ। মেঘলা আমার সামনে এসে দাঁড়ালো। কি রে, আম দেখে এখনো হজম হয়নি, খাবি আম? মেঘলা পকেট থেকে আমাদের দিকে আম বাড়ি দিল, অট্টহাসি দিয়ে বলল। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কি রে চুপ যে, খাবি না আম? বুঝেছি, চোরের তো একটা দিয়ে হয় না, এক বস্তা আম লাগে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি নিচের দিকে তাকিয়ে। জীবনে কেউ কখনো আমাকে এত অপমান করেনি। কেউ একটু কিছু বললে আমার মাথা গরম হয়ে যায়, ইচ্ছে করছে ঠাস ঠাস করে গালে বসিয়ে দেয়। কিন্তু আমার আব্বুর বদনামের জন্য সব সহ্য করছি। চাই না তারা আমার জন্য আরো একবার অপমানিত হোক। আমার থুতনিতে হাত দিয়ে থুতনি ওপরে ভাসিয়ে মেঘনা বলল, বাবু কোথায় গেলে সেদিন তোমার দিমাগ? খুব খুব মিস করছি, প্লিজ দেখাও না। মেঘলা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। এই চোরের বাচ্চা চোর, একদম চুপ। আমি বাড়াবাড়ি করতে না করেছি, তারপরে তুই বাড়াবাড়ি করবি? শুভ চল, ফালতু কথা শোনার সময় নাই। আমি শুভর হাত ধরে টেনে নিয়ে আসলাম, মুডটাই অফ করে দিল। নদীর পাড়ে দুজন বসলাম। শুভ বকবক করছে আর আমি ভাবছি ওই দিমাগি মেয়েটাকে কিভাবে শাস্তি দেওয়া যায়। ওর অহংকার আমি পায়ের তলায় পিছিয়ে দেব। কিছুক্ষণ থেকে সন্ধ্যায় বাসায় ফিরেছি, তখন দেখলাম একটা গাড়ি আসছে, সেই দিনের গাড়িটা। আমাকে লাগিয়ে দিতেই আমি নদীর দিকে চাপতেছি। গাড়িটা আমার দিকে আরো চাপিয়ে দিল। আমি পিছনে চাপতেই গড়িয়ে নদীতে পড়ে গেলাম। গাড়ির ভিতর মেঘলা সহ কয়েকটা পিচ্ছি ছিল, তারা জানলা দিয়ে হি হি করে হাসতেছে। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। চেয়ারম্যান বলে যা ইচ্ছা তাই করবে, আমার সহ্য হচ্ছে না। এটা কেমন নিয়ম? আমি তো এই নিয়ম মানি না, শুধু আব্বু আম্মুর জন্য চুপ করে আছি। শুনেছি ঢাকায় থাকে, এখানে কয়েকদিন থেকে চলে যাবে, তাই ঝামেলা করছি না। নদীতে পড়ে আমি পুরো ভিজে গেছি। ভিজা গায়ে বাসায় ঢুকলাম। মা আমায় ভিজে দেখে তোলা নিয়ে এগিয়ে আসলো। তোর এখনো জ্বর সারেনি, ব্যথাও সারেনি? তুই বল খেলিস, সন্ধ্যায় নদীতে গোসল করে আসলি না? আম্মু, আমি বল খেলতে যাইনি, ঘুরতে গিয়েছিলাম। আমাকে বোকা পেয়েছিস? ঘুরতে গেলে মানুষ ভিজে যায়? ওই টাকলা চেয়ারম্যানের বরজাত মেয়েটা ফেলে দিছে নদীতে। বাবা, তুই একটু দূরে দূরে থাক এই মেয়ের থেকে, ওর সাথে ঝামেলা করার দরকার নেই। ওরা আমাদের আত্মীয় হয়, কিছুদিনই তো থাকবে, একটু সহ্য কর। আম্মু, তোমাদের সম্মানের কথা ভেবে আমি চুপ করে আছি, না হলে ওই মেয়েটার পা ভেঙে হাতে ধরে দিতাম। যা, এখন রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে পড়তে বস। পরের দিন সকালে বন্ধুদের সাথে স্কুল মাঠে আমি দেখা করতে যাচ্ছি সাইকেলে করে। মেঘলা সাইকেল চালানো শিখতেছে, আঁকা বাঁকা ভাবে চালাচ্ছে, ভালোভাবে চালাতে পারে না। আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আমি লুকিয়ে পড়লাম। যখন নদীর পাড়ে সাইকেল নিয়ে আসলো, আমি বের হয়ে আঁকা বাঁকা ভাবে ওর সামনে সাইকেল চালাচ্ছি। ও নদীর সাইডে যেতে আমি দিলাম লাগিয়ে, গড়িয়ে নদীতে পড়ে গেল। নদীতে পড়ে মেঘলা চিৎকার করে বলছে, কুত্তা, তোরে আমি দেখে নিব। আমি মুচকি হাসি দিয়ে চলে এলাম। বেচারা অনেক ব্যথা পেয়েছে, কেঁদে ফেলছে। সাইকেলে পা কেটে গেছে, রক্ত পড়ছে, তাতে আমার কি? এর থেকে আমার অনেক বেশি কষ্ট দিয়েছে। কষ্ট কেমন বুঝুক এবার। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দুপুরে বাসায় চলে আসলাম, গোসল করে খেতে বসেছি। রাফি, তোকে শিলা ডেকেছে। শিলা আপু কেন ডেকেছে আম্মু? ও, আপনাদের জেনে রাখা ভালো। তাহলে শুনুন, শিলা আপু আমার খালাতো বোন এবং মেঘলার আপন চাচাতো বোন। গাধা, তোর কি কিচ্ছু মনে থাকে না? পরশুদিন ওর বিয়ে, কত কাজ পড়ে আছে। আম্মু, আমি যেতে পারবো না। কেন যাবি না? চেয়ারম্যানের শাকসুনি মেয়েটার জন্য। ও একটা না একটা ঝামেলা করবে, শব্দ শেষে আমার ঘাড়ে পড়বে। আমারও তো কথা বলা মানা। আমি শিলাকে বলে রাখবো, কিছু করবে না। কত কাজ পড়ে আছে, জানা, একটু হেল্প কর। সজীব, মারুফ, রাকিব, ওরাও তো আজ আসবে। আমরা কাল যাব। আমি খেয়ে উঠে শিলাপুদের বাসায় গেলাম। ডাইনিটাকে দেখলাম না, আমার উপরে চেতে আছে। দেখা পেলে ও আমার হাড্ডি চিবিয়ে খাবে। খালামণি, খালামণি। ওই বাদুড়ের বাচ্চা এইভাবে চেয়েছিস? আমার জন্য পাখিটা নাকি আমাকে ডেকেছে। ও রুমে আছে, যা। খালামণি, একটা কথা বলি। কি বলবি, তাড়াতাড়ি বল। কিচেনের রান্না চড়িয়ে দিয়ে এসেছি। না বলি তাহলে থাক। খালা আমার কান ধরে বলল, কি বলবি বুঝেছি, হারামজাদা। জানো খালামণি, আল্লাহর কাছে দোয়া করি তুমি কেন আমার মা হলে না। না বলতেই কত সুন্দর তুমি বুঝে যাও। তেল না মেরে শিলার কাছে যা।
কি বলে শুনে বিরিয়ানি খেয়ে যাস। আমি আপুর রুমে ঢুকে অবাক। মেঘলা ফুপি ফুপি কান্না করছে, আর আপু ওর মাথায় তেল দিয়ে দিচ্ছে, পায়ে ব্যান্ডেজ। মেঘলাকে এই করুণ অবস্থায় ওর মুখটা অনেক মায়াবী দেখাচ্ছে। এতদিন শুধু ভয়ঙ্কর রূপ দেখে এসছি মায়াবী মুখের আড়ালে। কেন যেন আমার মন খারাপ লাগছে। আপু আসবো? আয় বস। আপু ও কেন এখানে? এই তো রাফি। এই শয়তানটা রাফি? আমি ওদের কথার আগামাথা কিছুই বুঝছি না। একটা বলে রাখি, আমি আমচুরি করে ধরা পড়েছি, এটা মেঘলাদের বাসার লোকজন ছাড়া আর কেউ জানে না, শিলাপুরেও জানে না। আপু আমি সাইকেল থেকে পড়িনি, ও আমাকে ইচ্ছে করে ফেলে দিয়েছে। রাফি কি বলছে ও এসব? আমি কি খালামণি আর খালুকে বলে দিব? দেখেছি মেয়েটার কি অবস্থা করছিস তুই, সবসময় ফাজলামো। আপু তুমি ওটাই দেখলে, আমারটা দেখলে না। আমাকে কিভাবে মেরেছে? রাফি আমি সরি, আমি জানতাম না তুমি সেই রাফি। আমি সেই রাফি মানে? সেই রাফি মানে শিলাপুর ভাই। আমি তোমাকে চিনতে পারিনি, তাই এমন ব্যবহার করেছি। তোমার উপর সেদিন খুব রাগ উঠেছিল। আমার তো মাথা ভো ভো করে ঘুরছে। এত মিষ্টি কণ্ঠ এতদিন কোথায় ছিল? আপু মনে হয় ওকে মধু খাইয়ে দিয়েছে। থাম তোরা, এখন তোদের পিরিতি বিয়ের পর করিস। পিরিতি? তাও আবার এই ডাইনিমেটের সাথে? অসম্ভব। কি জন্য ডেকেছো সেটা বলো। খালামণি বিরিয়ানি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। রাফি এইভাবে করছো কেন? আমি কি দেখতে এতটাই খারাপ? এটা কিভাবে সম্ভব যে মেয়ে আমাকে দু চোখে সহ্য করতে পারে না, সে আবার আমার সাথে এভাবে কথা বলছে? এইসব ভেবে আমার কাজ নেই। আপু তুমি কি বলবা, কেন ডেকেছো? মেঘলা নাকি তোকে দেখবে, তাই ডেকেছে। আমাকে তো দেখা হলো, আমি এখন যাচ্ছি। আমি ওদের কিছু বলার সুযোগ না দিয়ে সোজা নিচে চলে আসলাম। বিরিয়ানি খাচ্ছি, তখনই আমার সব কাজিনরা চলে আসলো। কিরে আমাদেরকে ফেলে একা একা খাচ্ছিস? আয় না খা, কে মানা করেছে? ওরাও ফিরে এসে আমার সাথে খেতে বসলো। খালামণি আর কাজিনরা আমাকে বাসায় আসতে দিল না। পরশুদিন বিয়ে, অনেক কাজ আছে, সেই কাজগুলো করছি কাজিনদের সহ। রাফি, এই রাফি। আরে তুই কখন আসলি? অনেক আগে এসেছি, এসেই তোকে ডাকলাম কিন্তু শুনলি না। আমি শুনিনি। তো কেমন আছিস? রাফি এইদিকে আসবা, তোমার সাথে কথা আছে। আমি পিছনে তাকিয়ে মেঘলাকে দেখে অবাক। মেয়েটা আমার পিছু নিয়েছে কেন? কি চাই এখন তার? যা বলার এখানে বলুন। এখানে বলা যাবে না, ওইদিকে চলো। আচ্ছা তোরা কথা বল, আমি গেলাম, পরে কথা হবে। আরে তুই থাক, সমস্যা নেই। আমার কথা না শুনে মিতু চলে গেল। মেঘলা আমাকে এক প্রকার জোর করে আমাকে একটা ফাঁকা রুমে নিয়ে গেল। এখানে আমাকে নিয়ে আসলেন কেন? মেঘলা আমার শার্টের কলা টেনে ও ঠোঁটের কাছে নিয়ে আসলো। ওর গরম নিঃশ্বাস আমার উপর পড়ছে। সে বলল, তুমি কোনো মেয়ের সাথে একদম কথা বলবে না। আমার এতটা কাছে কখনো মেয়ে আসেনি। আমার কেমন কেমন যেন লাগছে। আমি আমার কলার থেকে মেঘলার হাত ঝটকিয়ে দূরত্ব বজায় রেখে বললাম, আমি কথা বললে তাতে আপনার সমস্যা কি? সমস্যা আছে বলেই বললাম। আমি কথা বলতে নিষেধ করেছি, বলবা না মানে বলবাই না। আমি কেন আপনার কথা শুনবো? আমি বলছি তাই। আপনি বললে শুনতে হবে নাকি? আমি এখন সব মেয়েদের সাথে কথা বলবো, আপনার যা ইচ্ছা তাই করেন। আমাকে অবাক করে দিয়ে মেঘলা আমার মাথা ধরে তার ঠোঁট মুখের ভিতরে ঢুকে ঠোঁটের দাঁত দিয়ে কামড়ে বসে দিল। চিৎকারও করতে পারছি না, ঠোঁট কেটে তাজা রক্ত পড়তেছে। অনেক ব্যথা করছে এবং আমার নিঃশ্বাসও বন্ধ হয়ে যাচ্ছে। প্রায় কিছুক্ষণ পর মেঘলা আমাকে ছেড়ে দিয়ে হাঁপাচ্ছে আর ঠোঁটে অনেক জ্বালা করতেছে। আমি ওর কান্ডা থেকে পুরোই থ হয়ে আছি। ও আমার কাছে এসে হাতের কোমল আঙ্গুল দিয়ে আমার ঠোঁটে লেগে থাকা রক্তগুলো মুছে দিয়ে কপালে আলতো করে কিস দিয়ে বলল, আমার কথা মনে যেন থাকে, আর কোনো মেয়ের দিকে তাকাবা না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বলে মেঘলা রুম থেকে চলে গেল। একটু আগে কি ঘটলো সব যেন আমার মাথার উপর দিয়ে হয়ে গেল। কি হচ্ছে সব আমার সাথে? এই মেয়ে আমার সাথে কি চায়? আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমার কপালে মেঘলা লিপস্টিকের দাগ আর ঠোঁটে সুই সুই রক্ত পড়তেছে। বাথরুমে গিয়ে মুখ ধুয়ে ফেললাম। সবার আড়ালে মুখ ডেকে বাসা থেকে বের হয়ে দোকানে এসে মাস্ক নিলাম, যেন কেউ ঠোঁট চিনতে না পায়। ঠোঁটে স্পষ্ট কামড় দাগ বোঝা যাচ্ছে। রাতে সবাই একসাথে খেতে বসছি। মেঘলা আমার পাশে বসছে, ওর পা দিয়ে আমার পায়ের উপর সুরসুরি দিতেছে, ওর পায়ের নখ দিয়ে আমার পা গুঁতে দিতেছে। আমার মেজাজটা তো গরম হয়ে যাচ্ছে। মাথা ঠান্ডা করে আমি খাওয়া ছেড়ে উঠে চলে আসলাম।
রাফি, কি হলো? শেষ না করে চলে যাচ্ছে যে? খালামণি, আমার খেতে ইচ্ছে করছে না, আমি রুমে চলে গেলাম। একটু পর আমার কাজিনরা সহ মেঘলা আমার রুমে আসলো। কি ব্যাপার, তোমরা আমার রুমে? ভাইয়া, আমরা সবাই মিলে গেম খেলবো, আসো সাথে আসো। আমার ভালো লাগছে না, আমি খেলবো না, তোমরা যাও খেলো। রাফি, তুমি না খেলে আমিও খাবো না। রাফি না খেললে আমরা কেউ খেলবো না। আমার ভালো লাগছে না, যা তোরা। দেখি কি হয়েছে, জ্বর আসছে কিনা বলে মেঘলা আমার কপালে হাত দিল। না, জ্বর তো নেই। রাফি চলো তো, তোমাকে ছাড়া গেমে মজা লাগছে না। ওদের সাথে ছাদে এসে দেখি সব আত্মীয় স্বজন এসেছে। আমার খালা 7 জন, মামা 3 জন, তাদের সব ছেলে মেয়ে এসেছে। আবার আপুর ফুফাতো ভাই বোন, মানে সব কাজিন। এখন যেহেতু রাত, সময় কাটছে না, তাই সময় পার করার জন্য অনুষ্ঠান করছে। এটা সজীব, মিতু, শিলা, আপুর আর মেঘলার প্ল্যান। সজীব সবার মাঝখানে দাঁড়িয়ে বলল, আমরা একটা গেম খেলবো লটারির মাধ্যমে। এই ঠোঙ্গা লটারি আছে, আমরা মিউজিক ছেড়ে দেব। ঠোঙ্গা সবার হাতে হাতে যাবে, যার কাছে গিয়ে মিউজিক থামবে সে ঠোঙ্গায় হাত ঢুকিয়ে একটা কাগজ তুলবে। এতে যা লেখা থাকবে তাকে সেটা করতে হবে। প্লিজ আপু, থাকো না, একটু নাচ করলে তোমার সকালের জগিংটা হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। আগে কোথা থেকে শুরু করি? আগে শিলাপুকে দিয়ে শুরু কর, যেহেতু আপুর জন্য আয়োজন। ওকে, ডান। মিউজিক অন করা হলো। আগে শিলাপুক দিয়ে শুরু করা হলো। আমার ফাটা কপালের কাছে আসতেই মিউজিক বন্ধ হয়ে গেল। আমি ঠোঙ্গায় হাত দিয়ে দেখি কাগজ তুললাম। সজীব এসে কেড়ে নিল। রাফি গান গাইবে। আমি গাইতে পারি না, উপায় নেই, গাইতে শুরু করলাম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন মরে যাব, আমি তোমায় ভালোবাসি। অন্যদিকে হাসতে হাসতে সবাই শেষ। আমি বসে বললাম। আবার মিউজিক অন হলো। সবার হাতে হাতে ঠোঙ্গা চলতেছে। মেঘলার হাতে এসে মিউজিক বন্ধ হলো। ও চোখ বন্ধ করে ঠোঙ্গার ভিতর হাত দিয়ে একটা কাগজ খুললো। সজীব দৌড়ে এসে ওর হাতটা থেকে কাগজটা নিয়ে নিল। আপু, আপনার নাম কি? মেঘলা চৌধুরী। মেঘলা চৌধুরী পেরেছেন। মন খুলে মনের কথাগুলো বলতে হবে, যাকে আপনি ভালোবাসেন। যদি কেউ ভালোবাসা মানুষ না থাকে, তাহলে আপনার ভালোবাসা মানুষ হিসেবে কেমন মানুষ চান, অথবা আপনার ভালোবাসা মানুষকে ঘিরে আপনার স্বপ্ন। আমি একজনকে সে ছোট থেকে অনেক ভালোবাসি। তখন হয়তো ভালোবাসা মানেটা বুঝতাম না, কিন্তু তাকে ছাড়া কিছু ভালো লাগতো না। যখন আমি ছোট ছিলাম তখন এই গ্রামেই থাকতাম, এখানকার স্কুলে পড়তাম। আমার একটা দুষ্ট বন্ধু ছিল। আম্মু আমার চুলগুলো খুব সুন্দর করে আশ্রে স্কুলে পাঠিয়ে দিত, কিন্তু বাদরটা চুলগুলো এলোমেলো করে দিত। আমি ওরে মারতাম, খামচে দিতাম, হাতে নখ দিয়ে জোরে আঁচড় দিতাম, অনেক ঝগড়া করতাম, আবার এক হয়ে যেতাম। এই দিনগুলো সবই স্মৃতি হয়ে শুধু মনের মাঝে আছে। হয়তো ও ভুলে গিয়েছে আমাকে। অনেক বছর পর দেখা হয়ে তাকে চিনতে না পারায় অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অপমান করেছি। হয়তো সে কখনোই ক্ষমা করবে না, আর কখনো বুঝবেও না আমি তাকে কতটা ভালোবাসি। এই কথাগুলো বলে মেঘলা বসে পড়ল। আবারও গেম চলতে লাগলো, কিন্তু আমি মেঘলা কথাগুলো ভুলতে পারছি না। ও কি বললো এসব? ও সেই ওই ছোটবেলায় বাদরটা তো আমি। আমার ওর কথা মনে ছিল না, ওকে চিনতেও পারিনি। ক্লাস 4th শ্রেণীতে ঢাকায় চলে যায়, আর দেখা নেই ওর কথা। আমি ভুলে গেছি, ওর মনে আছে। ও কি আমাকে ভালোবাসে? পরের দিন সকালে ঘুম ভেঙে বুকের ভিতর ভারী ভারী কিছু অনুভব করছি। চোখ খুলে তো আমার কলা গাছ। মেঘলা আমার উপর শুয়ে আছে। ওর মায়াবী মুখটা দেখে বুকটা কেঁপে উঠল। ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে আমি 1000বার মরতেও পারি। এই এই উঠুন। কি হয়েছে, ডাকছো কেন? ওঠেন, কেউ দেখলে ঝামেলা হবে। দেখলে দেখুক, তাতে আমার কি? আমি ঝটকে ওকে বুকের উপর থেকে ফেলে দিলাম। কি সমস্যা আপনার? এমন করছেন কেন? কি চান আপনি? তুমি কি এখনো বুঝতে পারছো না আমি তোমাকে চাই? না, বুঝি না। আমি আপনাকে চাই না। আপনারা বড় লোক আর আমরা ছোট লোক। দয়া করে আর বিরক্ত করবেন না। কেউ দেখে ফেললে আপনার কিছু হবে না, কিন্তু আমার অনেক ক্ষতি হবে। মেঘলাকে আর কিছু বলতে না দিয়ে আমি ওয়াশরুমে চলে গেলাম। ভেতরে গিয়ে ভাবছি, মেয়েটার সাথে এইভাবে কথা বলাটা ঠিক হয়নি। আমি ওকে হয়তো পছন্দ করা শুরু করে দিয়েছি। ও তো আমাকে ছোট থেকেই ভালোবাসে। আমার একটাই সমস্যা, অল্পতেই রাগ কন্ট্রোল করতে পারি না। ওর সাথে এমনটা না করলেও পারতাম,
ফের সে রুমে এসে দেখি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি ওর পিঠে হাত দিলাম, ও আমার দিকে তাকালো। রাফি, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসি। তোমার সাথে যা করেছি তার জন্য আমাকে যা শাস্তি দেবা আমার মাথা পেতে নিব। প্লিজ তোমার থেকে দূরে সরিয়ে দিও না। এটা হয় না মেঘলা, আমি তোমাকে ভালোবাসি না। রাফি, আমার কি দেখে তুমি আমাকে ভালোবাসছো না? প্লিজ প্লিজ বলো না, তুমি যা বলবে আমি তাই করব। তোমার উপর কোনো আমার অনুভূতি নেই, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি সেই নিতর হয়ে দাঁড়িয়ে আছি। কাল থেকে আমি এটাই ভাবছি, কি হচ্ছে এসব আমার সাথে? বন্ধুদের সাথে আড্ডা দিলে জ্বরটা তো কেটে যাবে, কিন্তু কাল বিয়ে, আজ অনেক কাজের চাপ, এখান থেকে কেউ বের হতে দিবে না। নাস্তা করতে ডাকতেছে, নাস্তা করতে গিয়ে দেখি একটাই চেয়ার ফাঁকা, সেটা মেঘলার পাশে। ওর কাছে গেলে আমি নিজেকে থামাতে পারি না, ওর সাথে মিশে যেতে ইচ্ছা করে। কোনো রকমের খেয়ে আমি কাজে লেগে পড়লাম। রাফি, তোমার সাথে কথা আছে। কি কথা বলবেন? এখানে বলুন। জরুরি কথা আছে, এখানে বলা যাবে না। প্লিজ ওইদিকে চলো। কালকে যেটা করেছেন সেটা ভুলিনি, আজও দাগ আছে। সরি, আমার কথা কিচ্ছু বলবো না। প্লিজ শোনো না, খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা চলুন, আমি ওর সাথে একটু আড়ালে আসলাম। বলুন এখন। তোমাকে এই বিয়েটা বন্ধ করতে হবে। মানে কি? কেন ভাঙবো আমি বিয়ে? আপু অন্য কাউকে ভালোবাসে। কি বলছেন এইসব? আমি তো কিছুই বিশ্বাস করতে পারছি না। আমি আপুর বিছানা গোছাতে এটা পেয়েছি। আমি মেঘলার হাত থেকে মোড়ানো কাগজটা নিয়ে পড়তে লাগলাম। তোমাকে আমি একান্ত নিজের করে চাই। শরীরে দূরে দূরে হোক না হয়, মনটা এক সুতায় বাঁধা হোক পাশাপাশি। পৃথিবীর সবাই আমাকে দূরে সরে দিক, শুধু তুমি আমাকে জড়িয়ে নাও। তোমাকে কেউ না দেখুক, কেউ না ভাবুক, কেউ না ভালোবাসুক, শুধু আমি ভালোবাসতে চাই। আমি ভাবতে ভাবতে ক্লান্ত। তোমার একটু দূরত্বে আমি কেন পাগল হয়ে যাই, একটু সঙ্গতায় পুনরায় জীবিত হয়ে যায়। আমার খুব ইচ্ছে করছে তোমার হাতের আঙ্গুলের ফাঁকে আমার হাতের আঙ্গুল ঢুকিয়ে হাঁটটি ধরে স্বপ্নের পথে চলতে চলতে দুজনে বুড়ো বুড়ি হয়ে যায়। আমার চোখের পলকে, মনের ঝলকে শুধু তুমি। তোমার পাশাপাশি দাঁড়িয়ে ওই হাতটা ধরার অধিকারটা নেই, নাই থাকুক অধিকার। তুমিও আমাকে ভালোবাসো, এমন যদি হতো। আজ অন্য কেউ চিরদিনের জন্য আমার হাত ধরে তোমার হাত থেকে হয়তো বেশি দূরে নিয়ে যাবে না। যে শিকলে পরাবে সেটাও তো কখনো ছিঁড়তে পারবো না। আজ আমার বিয়ে, জানি তুমি নাচতে নাচতে বিয়ে খেতে আসবে, আনন্দ করবে অন্যদের মতো। আমি সেটা সহ্য করতে পারবো না। আমি তোমাকে দাওয়াত দিতে চাইনি, সবাইকে দিয়েছি। তোমাকে না দিলে কষ্ট পাবে ভীষণ। এটা তো জানো না তোমাকে কতটা ভালোবাসি। কখনো বুঝতে দিইনি ভালোবাসি হারিয়ে ফেলার ভয়ে, তবুও তো হারিয়ে ফেললাম। হারিয়ে যেহেতু ফেললাম আজ, বলতে কোনো ভয় নেই। আই লাভ ইউ রোহান। তুমি এটা পড়ছো জেনে আমার বুকের মাঝে যে বিশাল পাথরটা আছে সেটা গলে যাবে। তোমাকে দেখলে আমি কবুল বলতে পারবো না, তাই তুমি আসবে না। পথে চলার পথে তোমার আবার দেখা হবে। সেই দিনও কি তোমার হাতটা ধরতে আমার ইচ্ছে করবে, নাকি আমি বদলে যাব, নাকি মুছে যাবে তুমি? রোহান, আমি পারবো না অন্য কারো হাতে। আমি ভালোবাসা বলতে তোমাকে বুঝি। আমি তোমার বউ হব বলো কত স্বপ্ন দেখে এসেছি। সেই রাত জাগার স্বপ্নগুলো আমাকে শান্তি দিচ্ছে না। আমি যা করতে যাচ্ছি তা কেউ নির্বোধের মতো কাজ করে না। মানুষ কখনোই মরতে চায় না যখন তার বেঁচে থাকাটা অকারণ হয়ে যায়। আমি আর পারলাম না। মেঘলা আপু কোথায়? আপু নিচে আছে। অনেক দেরি হয়ে গেছে, জানি না আপু কি করছে না কি করছে। কিছু না করলে তাকে আগে থামাতে হবে। রাফি, কিন্তু কিভাবে? আমি দেখছি কি করা যায়। তুমি শুধু আপুর সাথে সাথে থাকো, একটু জন্য চোখের আড়াল হতে দিবে না, ওকে? আপুকে বলবো না আমরা কাগজটা পেয়েছি। আচ্ছা ঠিক আছে। আপুর বান্ধবী রিমি আপু এসেছে। রিমি আপুকে খুঁজে বের করলাম। আপু থেকে রোহান ভাইয়ের নাম্বার নিলাম। রোহান ভাইয়া হলো শিলা আপু ও রিমি আপুর বেস্ট ফ্রেন্ড। আমি একটু আগ পর্যন্ত বেস্ট ফ্রেন্ড হিসেবে জানতাম। রোহান ভাইকে কল দিলাম, ফোন বন্ধ। অনেকবার ট্রাই করার পর ফোন বন্ধ থাকে। আমি রোহান ভাইয়ের বাসায় অ্যাড্রেস নিয়ে ভাইয়ের বাসায় চলে যাই। বাসায় গিয়ে জানতে পারি ভাইয়া কয়েকদিন থেকে রুম থেকে বের হচ্ছে না, কিছু খাচ্ছে না, সাথে সবার সাথে মেজাজে কথা বলছে। আমি ভাইয়ার রুমে চলে গেলাম। ভাইয়া, আসতে পারি? আসো। আপনি কি শিলাপুকে ভালোবাসেন? না, কেন? ওকে তো আমি সেদিনই বলে দিছি আমি ওকে ভালোবাসি না। আবার কেন তোমাকে পাঠিয়েছে? ভাইয়া, আপনি আপুকে ভালোবাসেন না, তাই তো? কতবার বলবো আমি ভালোবাসি না। ও বড় লোক আর আমরা মধ্যবিত্ত, আমাদের ভালোবাসতে নেই।
আমাদের ভাগ্যে শুধু ভালোবাসার মানুষের বিয়ে খাওয়া আছে, বিয়ে করার যোগ্যতা নেই। আপু আর পৃথিবীতে নেই। এই নিন আপনার জন্য রেখে যাওয়া শেষ কথা। ভাইয়া সিঁড়িটা পরে কাঁদতে লাগলো। আমি তোমাকে ভালোবাসি শিলা, অনেক ভালোবাসি। মধ্যবিত্ত হয়তো জন্মেছি, তোমাকে পেতে হলে আমাকে কোটি কোটি টাকা থাকতে হবে, তাই তোমাকে এড়িয়ে চলছি, বুঝতে দেইনি ভালোবাসি। আজ তুমি এটা কি করলে, কি করলে এটা? ভাইয়া, আপুকে শেষবারের মতো দেখবেন না? চলুন আমার সাথে। ভাইয়াকে বাইকে করে আমার সাথে নিয়ে আসলাম। ভাইকে বললাম বাইরে থাকতে, বাসায় সবাই তার ওপর খেপে আছে। আমি বাসায় গেলাম, সোজা আপুর রুমে গেলাম। আপু, রোহন ভাইয়া তোমার জন্য বাইরে অপেক্ষা করছে, যাও কথা বলো, সে তোমাকে অনেক ভালোবাসে। মানে কি রাফি, কি বলছো এসব? নেকা করতে হবে না, আমরা সবাই জানি। মেঘলা আপুকে নিয়ে বাইরে গেল। আমি খালামণি খালুকে বুঝালাম, মনের সুখে শ্রেষ্ঠ সুখ। আপু আর রোহন ভাইয়ের বিয়ে হবে কাল। রাফি, আসলে তুমি অনেক ভালো, আপুর ভালোবাসাটা পূর্ণ করে দিলে। কি কিছু না বলে আমি চলে আসলাম। মেঘলাকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তো বাস্তবে বুঝি খালুর মতো ওর মেঘলার বাবা না। আর মেঘলা যে সামান্য আমচুরিতে নির্দয় ভাবে কাউকে মারতে পারে, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। তাই আমি ওর থেকে দূরে থাকার চেষ্টা করছি। বিয়ের দিন মেঘলা কালো শাড়ি পরছে। কালো শাড়িতে একদম হুড়পুরির মতো সুন্দর লাগছিল, চোখ ফেরাতে পারছি না, ড্যাব ড্যাব করে তাকিয়েছি। কি দেখো? কিছু না তো। এখানে মিথ্যা বলার কি আছে? আমাকেই তো দেখছিলে। কে বলছে আমি তোমাকে দেখছিলাম? মিমকে দেখো, ওকে নীল শাড়ি আর নীল চুড়িতে কত দারুণ লাগছে না? তোমাকে বলেছি না অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না? আমি মিমের কাছে গেলাম, জানিস তোকে বউ বউ লাগছে। সত্যি সত্যি 3 সত্যি। এমন সময় মেঘলা এক বালতি পানি এনে মিমের গায়ে ঢেলে দেয়। আমি সহ সবাই অবাক। এই তুমি এটা কি করলে? এখন তো ভেজা কাকের মতো লাগছে। ফালতু একটা। মিম ঠান্ডায় থরথর করে কাঁপছে, মেঘলাকে আরো বেশি জ্বালানোর জন্য। মিমকে কোলে নিয়ে রুমে চলে আসলাম। বিয়ে শেষ হয়ে গেল। পরের দিন একে একে সব আত্মীয় স্বজনরা চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। অনেকদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না, আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে বাসায় আসছি, রাস্তায় মেঘলার সাথে দেখা। রাফি, কেমন আছো? ভালো। আমি আর কিছু না বলে চলে আসছি। রাফি দাঁড়াও। কালকে বলেন, আমার আজকে সময় নেই। নিজেকে তুই কি মনে করিস, নায়ক? নায়ক রামচন্দ্র? তুই তো একটা ছোট লোকের বাচ্চা হয়ে আমাকে ভাব দেখাস। আর কিছু বলবেন? আর কিছু বলবো না, করব। তোর ভাবে আজ আমি আগুন জ্বালাবো। মেঘলা শেষ করা মাত্রই নিজের জামা ছিঁড়ে আমাকে জড়িয়ে ধরে চিৎকার করছে, কে আছো বাঁচাও। জোরে জোরে কান্না করছে। নিজের হাতের আঙ্গুল দিয়ে নিজের হাতে গালে বসিয়ে দিয়ে আমার হাতেও দাগ বসিয়ে দিল। মেঘলার কাণ্ড দেখে আমি অবাক। আমি ওর মুখ চেপে ধরলাম হাত দিয়ে। এটা কি করছো এইসব? চুপ করো প্লিজ, ছাড়ো আমাকে। মেঘলা আরো বেশি চিৎকার করছে। আশেপাশে লোক চলে আসলো আর সবাই আমাকে মারতে শুরু করলো। আমি সবাইকে বললাম আমি কিছু করিনি। কেউ আমার কথা শুনলো না। মায়ের আঘাতে আমার চোখ পানি চলে আসছে। একজন লাঠি দিয়ে আমার মাথায় মার দিল। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। চারদিকটা ঘুরছে, ঝাপসা ঝাপসা দেখছি। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে নিজেকে হাসপাতাল আবিষ্কার করলাম। চারদিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমি হাসপাতালে কেন মনে পড়ছে না। যখন ভাবতে লাগলাম মনে পড়ে গেল মেঘলা আমাকে মিথ্যা অপবাদ মার খেয়েছে। মেঘলা না আমাকে ছোটবেলা থেকে ভালোবাসে? তাহলে এমনটা কেন করলো? একটু পর নার্স আসলো। যাক, আপনার জ্ঞান ফিরল 3 দিন পর। 3 দিনে কেউ আপনার খোঁজ করতে আসেনি। নার্সের কথা আমি খুব অবাক হলাম। 3 দিন থেকে আমি হসপিটালে আছি, অথচ আমার বাসা থেকে কেউ আমাকে খোঁজ করতে আসেনি। কি বলছেন এইসব? আমাকে এখানে কে নিয়ে আসছে? একটা মেয়ে আপনাকে ভর্তি করে দিয়ে গেছে, আর আসেনি। এই 3 দিনে রুহি ম্যাম আপনার অনেক সেবা করছে। আমি ডাক্তার ম্যামকে ডাকছি। নার্স ডাক্তার ম্যামকে ডাকতে গেল। কি আজব না দুনিয়াটা, আপন মানুষদের খোঁজ নেই, অথচ যার সাথে আমার কোনো সম্পর্ক নেই সে আমাকে না চেনে না জানে আর আমার সেবা করছে। আমি গভীর আগ্রহে সেই মহান ব্যক্তিকে দেখার জন্য 10 দিকে তাকিয়ে আছি। মাথাটা প্রচন্ড ব্যথা করছে। নার্সের সাথে একজন প্রবেশ করলো। মেয়ে বলছি না, কারণ আমার থেকে 5 থেকে 6 বছর বড় হবে। মহিলাও তো বলা যায় না, আপু তো বলা যায়। ডাক্তার আপু আমার কাছে এসে সে আমাকে বলল,
এখন কেমন লাগছে তোমার? মাথা ব্যথা করছে একটু একটু। মাথায় অনেক আঘাত পেয়েছো এবং রক্তক্ষরণে তোমার মাথা ব্যথা করছে। মেডিসিন খেলে ঠিক হবে। তোমার কি কেউ নেই? কি বলা উচিত? আমার বুকটা ধুর করে কলিজাটা ছিঁড়ে চোখ দিয়ে পানি চলে আসলো। বুঝেছি। কোথায় থাকো তুমি? আমি আর কিছু বলতে পারছি না। তুমি রেস্ট নাও। 3 দিন থেকে তো তোমার ভিতরে কিছু যায়নি। আমি খাবার নিয়ে আসছি। ডাক্তার আপুর সাথে করে টিফিন নিয়ে আসলো। নিজের জন্য বোধহয় বাসা থেকে টিফিন নিয়ে এসেছিল। আমার প্রিয় দেশি মুরগির মাংসের ঘ্রাণ পাচ্ছি। আমার হাতে পায়ে ব্যান্ডেজ, নিজের হাতে খেতে পারবো না। উনি নিজের হাতে আমাকে খাইয়ে দিল। আম্মুর কথা ভীষণ মনে পড়ছে। আম্মুর কি আমার কথা মনে পড়ছে না? আব্বু যা কঠিন মানুষ, আমাকে বাসায় যেতে দেবে না। ওই স্বর্ণাময়ী মেয়েটা যা বলছে তা সবাই বিশ্বাস করছে। কি ভাবছো নাও? আপনি আমাকে চিনেন না, জানেন না, তবুও নিজের অপমান ভাইয়ের মতো খাইয়ে দিচ্ছেন। অথচ আমার রক্তের সম্পর্কে আপন মানুষগুলো আমার সাথে একবারও খোঁজ নিল না। ভাই, আগে খেয়ে নাও। বেশি কথা বলা যাবে না তোমার। সুস্থ হও আগে, তারপর তোমার সব কথা শুনবো। ওকে। নাম কি ভাই? রাফি। রাফি, মেডিসিনটা খেয়ে নাও। কোনো দরকার পড়লে নার্সকে ডাকবে। আমাকে অন্য রোগীর কাছে যেতে হবে। আমার সুস্থ হতে পুরো এখনো 4 দিন লাগবে। এখনো পুরোপুরি সুস্থ না আমি। খুব জানার ইচ্ছে আমাকে কোন মেয়ে হাসপাতালে নিয়ে আসছে। আমি ঢাকা হাসপাতালে আছি। এত দূরে কিভাবে আসলাম? রংপুরের একটা গ্রাম থেকে কিভাবে আসলাম ঢাকায়? মাথা ঘুরছে। তখনই আপু আসলো। রাফি, তুমি কোথায় যাবা ভাবছো? বাসায় যাব। ভাই, আগে আমার বাসায় চলো, কালকে যেও। আপুর অনেক অনুরোধে আপুর বাসায় গেলাম। আপুকে সবটাই খুলে বলছি। পরের দিন সকালে আমি বাসায় উঠলাম। আমার কাছে কোনো টাকা ছিল না। আপু টাকা দিয়েছিল। আপুকে যত দেখি তত ভাবে রক্তের সম্পর্ক না থেকে মানুষের কতটা ভালোবাসতে পারে। আপুর দেখা না পেলে আমি মানুষ জাতিটাকে ঘৃণা করতাম। এটা তো বুঝতে পারছি সব মানুষ এক না। রাত 8টায় রংপুরে পৌঁছলাম। 10টায় রাতে গ্রামে পৌঁছে গেলাম। বাসায় গেটে গিয়ে নক করতে আম্মু দরজা খুলে আমাকে দেখে জরুরি ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বাবা, তুই এতদিন কই ছিলি? তোকে কত খুঁজছি। শাহানা, কে এসেছে? আম্মুর নাম শাহানা। এসে দেখে যাও, রাফি এসেছে। আব্বু চলে আসলো। শাহানা, ওকে চলে যেতে বলো। এটা ভদ্র মানুষের বাড়ি, কোনো রেপারের জায়গা নেই এখানে। তোমার সাহস হয় কি করে একটা রাস্কেলকে আমার বাসায় ঢুকতে দাও? বলে আব্বু আমাকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। বিশ্বাস করেন, চোখ দিয়ে পানি পড়ছে না, কিন্তু আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। চোখ দিয়ে পানি ঝরে গ্রামকে সাগর বানাতে ইচ্ছে করছে। অনেকক্ষণ বাসার বাইরে দাঁড়িয়েছিলাম। একটা মেয়ের কথা সবাই আমাকে ভুল বুঝলো। নিজের জন্মদাতা বাবার মুখে রেপের কথা শুনে বাঁচতে ইচ্ছে করছে না। কিন্তু আমি যদি মরে যাই, রেপার হয়ে মরে যাব। আমাকে বাঁচতে হবে আমার সম্মান আদায় করতে। শুভর বাসায় গেলাম। ওর বাসায় নক করতেই ওর আম্মু দরজা খুলে দিল। আমাকে দেখে তিনিও অপমান করে তাড়িয়ে দিল। গ্রামে কোথাও থাকার আশ্রয়টুকু পেলাম না। ইচ্ছে করছে মেঘনাকে খুন করে ফেলে, কিন্তু ওকে আমি একেবারেও মারবো না। যেমন কষ্ট আমি পাচ্ছি, ওকে তেমন ভাবে কষ্ট দেব। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে আসলাম। রাতটা কোনো রকমে কেটে সকাল আবার ঢাকার বাসে চললাম। রাতে পৌঁছলাম। 2 দিনে কিছুই খাইনি। আপু যা টাকা দিয়েছে তা বাস ভাড়ায় শেষ। আর কয়েকটা টাকা আছে। সামান্য কিছু খেয়েছি, কিন্তু পেটটি আর ভরেনি। ক্ষুধার জ্বালা কি তা খুব ভালো করে বুঝছি। বিপদে একটা বন্ধুকেও কাছে পাইনি। আপুর বাসায় গিয়ে নক করতেই আপু দরজা খুলে আমাকে দেখে বলল, ভিতরে আসো। কিছু খাওনি তাই না? মুখ শুকিয়ে ধুলো হয়ে গেছে। যাও ভাই, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার নিয়ে আসছি। খেতে খেতে আপুকে সব বললাম। আপু বলল, আমি আছি তো, আমাকে নিজের বোন ভাবো না? আমি আজ থেকে তোমার বোন, তুমি আমার ভাই। আপুর সম্পর্কে আমি এখনো কিছু ভালো করে জানি না। আপু বলেছিল পরে একদিন বলবে। যাই হোক, পেট ভরে খেয়ে ঘুম দিলাম। পরের দিন সকালে আপু ডাকে ঘুম ভাঙবো। আমি আর আপু একসাথে নাস্তা করলাম। আপু হাসপাতালে গেল। যাওয়ার সময় আমাকে বলল, সারাদিন বাসায় শুয়ে না থেকে যেন ছাদে যাই, বাইরে গিয়ে ঘুরে আসি। বিকেলে আমি ছাদে গেলাম। ছাদে গিয়ে যা দেখলাম, চোখ ডলতেছি। যা দেখলাম সত্যি নাকি। গায়ে চিনতে দিলাম, হ্যাঁ সত্যিই ব্যথা পাই। পাশের সাথে সাথে দেখলাম মেঘলা দাঁড়িয়ে। ও আমার দিকে তাকিয়ে আছে।
আমাকে দেখে হয়তো ও আগের মতোই অবাক হয়েছে। রাফি, তুমি এখানে কি করো? তোকে রেপ করতে আসছি। রাফি সরি, আমি ভাবিনি সেদিন এমন কিছু হবে। আমি শুধু তোমাকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম। আমি তোমাকে পাত্তা দিচ্ছি না তা না, আমি সত্যি ভাবিনি এমন কিছু হবে। চুপ কর তুই। তুই এখানে কেন? এটা আমার নানুর বাসা, তুমি এখানে কিভাবে আসলে? যেভাবে হোক আসছি, কিন্তু ভাবিনি তোকে এত সহজে পাবো। রাফি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কিসের ক্ষমা? আগে তোকে রেপ করবো, তারপর তুই আমাকে ক্ষমা করে দিস। আমি ওখান থেকে চলে আসলাম। মেয়েটাকে দেখে মেজাজটাই খারাপ হয়ে গেল। ওর নাম মুখে নিতে আমার ঘৃণা লাগে। আর আধিক্যতা দেখে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। ভেবে নিয়েছিলাম ওকে কাছে টেনে নেব, ভালোবাসা মানুষটাকে পাওয়ার জন্য সমাজের সাথে লড়বো। কত বড় ভুল করতাম। রাতে আপু এসে আমাকে ডাক দিল। আমাকে দেখে আবু বুঝে গেল আমার মন খারাপ। ভাই, আব্বু আম্মুর কথা মনে পড়ছে? এটাই স্বাভাবিক। এমন কেন হলো আমার সাথে? কি পাপ করছি আমি? বাদ দাও না ভাই এসব। হ্যাঁ। তোমার ভার্সিটির কোচিং করবা না? ইচ্ছে তো আছে, কিন্তু ইচ্ছে থাকলে উপায় তো নেই। দেখ পাগল বলে কি, আমি আছি না। রাফি, তুমি কিন্তু আমাকে পর ভাবো। না আপু, আমি তোমাকে পর ভাবি না। আর পর ভাববো কি করে? কারণ তোমার রক্ত যে আমার শরীরে বইছে। সো তোমার যা প্রয়োজন হবে আমাকে বলবা। তোমার কোচিং এর যা কিছু করার করে রাখো, টাকার চিন্তা করো না। তোমার আপুর কি টাকা পয়সার অভাব আছে? আমার তো তুমি ছাড়া কেউ নেই ভাই। আপু, তোমার আব্বু আম্মু ভাই বোন কি কেউ নেই? বিয়ে করবে না? সময় হলে সব বলবো। পরের দিন আমি ছাদে আছি, মাথায় একটা ঠেল লাগলো। চারপাশে তাকিয়ে দেখি মেঘলা ওদের ছাদে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ইশারায় কাগজটা আমাকে তুলতে বলছে। কাগজটা দিয়ে আমাকে ঠেল মারছে। আমার ইচ্ছে নেই দেখার। কাগজটা হাতে নিয়ে নিচে ফেলে দিলাম। ওই রাফি, রাফি, ওই তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি নিচে চলে আসলাম। আর 2 দিন ছাদে যাইনি, বাইরেও বের হই না। কয়েকদিন পর আমি কোচিংয়ে অ্যাডমিশন করলাম। প্রথম দিন কোচিংয়ে গিয়ে বসে ক্লাস করছি। এমন সময় পরিচিত কণ্ঠে বলে উঠল, স্যার আসবো? আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম মেঘলা। ও আমাকে দেখে মুচকি হাসি দিয়ে ভিতর প্রবেশ করলো। ওর হাসি একদম আমার সহ্য লাগছে না। আমার পাশে যে বসেছিল তাকে উঠে দিয়ে আমার পাশে বসলো। আমি আবার ওই ছেলেটাকে আমার জায়গায় বসিয়ে অন্য জায়গায় গিয়ে বসলাম। কোচিং শেষে আমি রিক্সা ডেকে রিক্সা উঠলাম। অমনি মেঘলা এসে রিক্সার পাশে উঠে পড়লো আমার পাশে। ওই আপনি নামেন। না, আমি নামবো না। থাক তুই বলে আমি রিক্সা থেকে নেমে হেঁটে আসছি। মেঘলাও রিক্সা থেকে নেমে আমার পিছু পিছু আসছে। আমার খুব বিরক্ত লাগছে। ইচ্ছে করছে ওরা একটা শিক্ষা দেয়, কিন্তু এখন না, এখন সেই সময় আসেনি। এই রাফি বাবু, শোনো না। আমি চুপচাপ হাঁটছি। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করে আপুর জন্য হাসপাতালে নিয়ে গেলাম। বাসায় একা একা সারাদিন ভালো লাগে না, তাই বাসায় কাজ করি, আপুর জন্য নিয়ে যাই। হাসপাতাল থেকে আসতেছি, মেঘলাদের বাসার কাছে আসতেই মাথায় 1 বালতি পানি পড়লো। উপরে তাকিয়ে দেখি মেঘলা খিলখিল করে হাসছে। আমি কিছু না বলে ভিতর চলে আসলাম। পরের দিন আমি কোচিংয়ে বসে আছি। রাফি, তোমার নাম? তোমার নামটা অনেক সুন্দর। ওকে ডান, ফ্রেন্ড। ওই মেয়ের সাথে কি কথা তোর? আমার কি মানে? তুই আমার জিনিসে নজর দিস, আবার আমাকে বলিস আমার কি? রিমি আয়, এই পাগল ছাগল মেয়ের সাথে কথা বলে লাভ নেই। আমি রিমিকে নিয়ে চলে আসলাম ক্লাসের ভিতরে। কোচিং শেষে আমি বের হয়ে বাসায় আসছি। মেঘলা রিমি চুলের মুঠি ধরে সবার সামনে ঠাস ঠাস করে চর মারলো। ফকিনের বাচ্চা, তুই আমাকে কি দেখাবি? হ্যাঁ, তুই জানিস আমি কে? এখানকার মেয়র আমার মামা। ওই সবাই জেনে রাখ, রাফিকে আমি ভালোবাসি। কেউ ওর দিকে তাকিয়ে থাকলে আমি তার চোখ তুলে নিব। এই মেয়ে, পেয়েছিস কি আমাকে? কখন বলে ভালোবাসি, আবার আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। মাথাটা পুরোই খারাপ করে দিয়েছে। আমি নিজের একটা কন্ট্রোল করতে রাখতে পারলাম না। ঠাস 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 করে জোরে 3টে চর মারলাম। কারণ মেঘলার গালে চর মেরে বললাম, কি মনে করেছিস তুই নিজেকে? তুই আমার জীবনটা নষ্ট করেছিস কেন? আমি তোর কি ক্ষতি করেছি? গ্রাম থেকে, আমার পরিবার থেকে আমাকে বের করে দিলি, তাতে তোর মনে শান্তি হয়নি? এখন এখান থেকে বের করে দিতে চাস? আমি তোর কি ক্ষতি করেছি? আমার পিছনে এইভাবে পড়ে আছিস কেন? আমাকে না তুই মেরে ফেল। পরিবার থেকে দূরে থাকাটা তুই বুঝবি না কত কষ্টের।
আমি কাকে কি বলছি? একটা কুত্তাও মানুষের কষ্ট বোঝে, তুই তো কুত্তার মজাও পড়িস না। আমি আর কিছু না বলে চলে আসলাম। রাতে ছাদে গেলাম, দেখলাম একটা ডায়েরি পড়তে শুরু করলাম। এক জীবনে যত ঝগড়া ছিল, যত রকমের বোঝাপড়া ছিল তোমার সাথে, তার সবই করে নিয়েছি আমি। এখন আর কিছু বাকি নেই, না অভিমান, না প্রত্যাশা, না কোনো আশা। জোর করে কিংবা অন্য কোনো ভাবে বাধ্য করে যে কারো কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না, সে তো আমিও জানতাম। হয়তো মেনে নিতে কষ্ট হচ্ছিল শুধু, কেননা আমি ভাবতাম আমি যেহেতু ভালোবাসি সেহেতু সেও ভালোবাসে। সেই ভালোবাসার উপর একটা অধিকার আমার অবশ্যই আছে। সেই ভালোবাসাকে পুঁজি করে হয়তো বারে বারে তোমায় অসহ্য যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছি, কিন্তু তোমাকে যতটা যন্ত্রণা দিয়েছি তার শতগুণ আঘাত প্রতি মুহূর্তে আমার নিজেকে ভোগ করতে হয়েছে, যা তুমি জানো না। এখন আমি নিজেও নিজের চোখে চোখ রেখে কথা বলতে পারি না। যখন তোমার সাথে করা আচরণগুলোর কথা মনে পড়ে, যে আমি নই, সেই আমিকেই তোমার সামনে হাজির করেছিলাম। হয়তো আমি ছুটে চলছিলাম খরগোশের মতো দৌড়ে দৌড়ে, আর এতটাই বেহুশের মতো ছুটছিলাম যে ছুটতে ছুটতে কোন দিকে যে যাচ্ছি সেটাই ভুলে গিয়েছিলাম। অবশেষে আমি স্থির হলাম, এখন আমি ঠিকই আছি। জ্বরটাও কেটে গেছে, মাঝখান থেকে হারিয়ে গেছে অনেক বড় কিছু। আবার মনে হয় আমি যাকে এতটা গুরুত্ব দিচ্ছি, কিংবা নিজের অজান্তেই মনে মনে যাকে আমি এতটা গ্রহণ করে ফেলেছি, আসলে কি সে আমাকে নিয়ে ততটাই পরিষ্কারভাবে ভাবে কিছু? ভেতর থেকে তেমন কোনো সাড়া পাইনি, কিন্তু লজ্জা হচ্ছিল তাকে নিয়ে আমার প্রত্যাশাগুলোর দিকে তাকিয়ে। কেন আমি চাইছি তাকে, যে আমাকে চায় না, কিংবা হয়তো সে আমাকে ঘৃণার চোখে দেখে, তাও আমি তাকে নিজের অজান্তেই আমার করতে বাধ্য করছি। আবার বহুবার এটাও মনে হয়েছে যে না হয় আমি তাকে ভালোবেসে ফেলেছি, কিংবা না হয় তার প্রতি আমার মনোযোগ একটু বেশি, তাই বলে তাকে এত শত বলতে হবে কেনই বা বলতে গেলাম? এই ভালোবাসাটুকু ভিতরে রেখে দিলেই তো দিব্যি পুরোটা জীবন একরকম স্বস্তি নিয়ে বেঁচে থাকতে পারতাম, বেঁচে যাওয়া যেত। অন্তত তার সামনে এতটা রুক্ষ, এতটা বেপরোয়া হতে হতো না। তবুও তো আয়নায় নিজের চোখে চোখ রেখে কথা বলতে পারতাম। নিজেকে নিজেই এতটুকু নিচে নামিয়ে দিলাম, এতটা নিচে নামিয়ে দিলাম। হয়তো এই কাজগুলো না করলে নিজেরকে এত রুচিহীন মনে হতো না। সে যেমন করে আমাকে ভাবুক, সে যেমনই হোক কিংবা যেমনটাই হোক, তবুও দূর থেকে এতটুকু বলে নিজেকে সান্ত্বনা দেয়া যেত যে সে তো কিছুই জানে না আমার ভিতরের কথা। কিন্তু এখন যতটা এলোমেলো হয়ে গেল সবই, হয়তো এক জীবনেও তা ফুরাবার নয়। আবারও মনে হয় একজন ভালোবাসার মানুষকে তো খুব সহজে ক্ষমা করে, সব ভুলে গিয়ে আবার বুকে জড়িয়ে নেয়। তাহলে আমি কি তেমন কিছু ছিলাম না? আমি তার জীবনে কিছুই কি ছিলাম না? কিংবা সে আমাকে নিয়ে যেসব কথা বলতো সেগুলো কি শুধুই কথা ছিল? আমি কি ভুলভাল বুঝে সত্যি বলে মেনে নিয়েছিলাম সবই? হয়তো তাই। হয়তো এখন আমি যা কিছু বুঝতে পারি না, এই পৃথিবীর যা কিছু অবাধ্য মনে হয়, সেগুলো আর কোনো উত্তর খুঁজে পাচ্ছি না, সেগুলোর আর কোনো উত্তরই মিলছে না। থাকুক না ওসব অজানা, হয়তো আমি ওসবের কোনো উত্তর পাবো না। কত কিছুই তো পাওয়া যায় না। তার চেয়ে বরং মন থেকে যাকে ভালোবাসতাম সারা জীবন, তাকে ভালোবেসেই যাব। তাকে রাখার প্রতিজ্ঞায় আমাকে অটল থাকতে হবে, তাকে কোনোভাবে অস্বীকার করা যাবে না। কেননা বেলা শেষে আমি হয়তো অন্য সবাইকে ধোঁকা দিতে পারি, কিন্তু নিজেকে যাকে একবার মন গ্রহণ করে ফেলেছে, তার যাকে অন্য কাউকে চিন্তা করার রুচি যেমন আমার নেই, ঠিক তেমনি সে গ্রহণ না করলেও তাকে ছেড়ে যাওয়ার কোনো পথও এখন আর আমার নেই। মিথ্যে করে অনেককেই হয়তো অনেক কিছু করতেও হয়, হয়তো বা অনেকেই সারা জীবন একটা মিথ্যেকে সত্যি হিসেবে প্রতিস্থাপন করে, কোন রকম জোড়াতালি দিয়ে অভিনয় করে, মেনে কিংবা মানিয়ে নিজের বিরুদ্ধে গিয়ে জীবন পার করতে পারলো। আমি কি তা পারি? কিংবা এসব করে নিজের চোখে চোখ রেখে কি করে তাকাই? নিজেকে কি জবাব দিব আমি? নিজের কাছে নিজেকে কি করে লুকাবো আমি?
আমি তো সহজ একটা জীবন চেয়েছিলাম সব সময়। এই কি তাহলে সেই সহজ জীবন? নিজের কাছ থেকেই নিজে পালিয়ে বাঁচতে হয়, নিজের সাথে নিজেকে সব সময় বড় লুকোচুরি খেলা। এই সহজ জীবন কি তবে এমন একটা জীবন যেখানে নিজেকেই নিজের সব থেকে বড় শত্রু ভেবে বাঁচতে হয়? আমার কাছে তো জীবন কখনো এমন করে ধরা দেয়নি, তাহলে এখন কেন দিচ্ছে? আমার কাছে আমি সেটাই, যা নই তবে সেটা হবার চেষ্টা কেন করছি আমি? কেন নিজের কাছ থেকে নিজেকে পালিয়ে বেড়াচ্ছি? আমি যেমন নিজেকে ঠকাতে পারি না, তেমনি অন্য কাউকেও ঠকাতে পারি না। যা কিছু সঠিক তা সবসময় সুখকর হবে এমন ধারণা কোথা থেকে আমার ভেতরে আসলো? সত্য কষ্টদায়ক হলেও তা সত্য, আগে হোক বা পরে হোক সত্যকে মানতে হবে শেষমেশ। নিজেকে কষ্টের পথ থেকে মুক্ত করতে, নিজের জীবনের অভিজ্ঞতাগুলোকে অস্বীকার করতে আমি কখন যেন নিজের বিরুদ্ধে নিজে হাঁটতে শুরু করেছি তা আমার নিজেরই জানা নেই। নয়তো ভালোবাসার মতো একটা পবিত্র সত্তাকে তার যথাযথ মর্যাদা মূল্যায়ন করার মতো শক্তি আমার ভিতরে নেই। হয়তো এই লড়াইটা আমি লড়তে চাচ্ছি না। সবচেয়ে বড় কথা, নিজের ভালোবাসাকে শ্রদ্ধা করাকেই আমি লড়াই ভাবছি। একজন মানুষ যত চেষ্টাই করুক না কেন, সে নিজের কাছ থেকে নিজের ভিতরের রূপ কখনোই লুকাতে পারে না, সত্যিটাকে কখনোই নিজের কাছ থেকে আড়াল করতে পারে না। বেশিরভাগ মানুষই হয়তো এজন্য প্রতি মুহূর্তে নিজের কাছ থেকে পালিয়ে বেড়ায়, ছুটে পালায় নিজের প্রকৃত সত্তার ঘর থেকে। এটা কখনোই সহজ জীবন হতে পারে না। সহজ যা কিছু তা কিছু নিজের মধ্যে ধারণ করেই আমাকে চলতে হবে, হোক সেটা কষ্টকর, হোক সেটা অগ্নিপথ। তবুও বেলা শেষে নিজেকে দেবার মতো নিজের হাজারো প্রশ্নের উত্তর আমার কাছে থাকবে। আমাকে মিথ্যে করে লোক দেখিয়ে বলতে হবে না যে আমি খুব সুখী একজন মানুষ। কখনো কাউকে মিথ্যে করে যত্ন নিয়ে বলতে হবে না বেশ ভালো আছি। বরং আমাকে দেখেই যেন সকলে মনে একটা কথাই আসতে বাধ্য হয়, আমি বেশ ভালো আছি। আমি তো আমার জীবনটাকে একটা খেলা হিসেবে মেনেছি, তাহলে হঠাৎ একে লড়াই ভাবতে শুরু করলাম কবে? আপুর ডাক আসলো, তাই ডায়েরিটা ছাদে লুকিয়ে রাখলাম। ডায়েরিটার পড়া হলো না। এতক্ষণ যা পড়লাম তা কিছুই মাথায় ঢোকেনি। ভেবে উঠতে পারছি না কার এটা। এত কিছু ভেবে আর মাথা নষ্ট না করে আপুর কাছে গেলাম। পরের দিন আমি কোচিং এ যাচ্ছি, এমন সময় মেঘলা আমার পাশে আসলো। রাফি, বেবি কেমন আছো? ভালো। বাবুটা মুখটা প্যাঁচার মতো করে রাখছে কেন? এখন গোমরা মুখে তোমার প্যাঁচার মতো লাগছে, একটু হাসো। আমার মাথা গরম হয়ে যাচ্ছে ওর আধিক্যতা দেখে। কিছু না বলে আমি নিজের মতো হাঁটছি। রাফি, তুমি ভালো করেই জানো আমি কারো অবহেলা সহ্য করতে পারি না। তুমি ছাড়া কেউ কখনো আমাকে অবহেলা করেনি। সেদিন অবহেলা সহ্য করতে না পেরে এমন করেছি। তোমাকে কিভাবে বুঝাবো আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি আপনার এইসব কথা শুনতে চাই না, প্লিজ স্টপ। এরকম ভাবে অনেকদিন গেল। কোচিং শেষ, ভর্তি পরীক্ষা দিয়ে ভার্সিটিতে ভর্তি হলাম। এর মধ্যে মেঘলা অনেকবার আমার কাছে এসেছে, আমি ফিরিয়ে দিয়েছি। আব্বু আম্মুর সাথে কখনো কথা হয়নি, এবার দেখাও হয়নি। খুব মিস করি আব্বু আম্মুকে, মিস করি সেই দিনগুলোর আর হারানো বন্ধুগুলোকে। ভালো লাগে না এই শহরে বন্দি জীবন। ভার্সিটি ক্যাম্পাসে আমার ফ্রেন্ড শিহাব এর সাথে বসে আড্ডা দিতেছি। হঠাৎ আমার চোখ আটকে গেল মেঘলার দিকে। শাড়ি পরে এসেছে, কালো শাড়িতে। আমি জীবনের উপর সেদিন আপুর বিয়েতে ক্রেশ খেয়েছিলাম, দ্বিতীয়বার খেলাম ভার্সিটিতে। মাঝে মাঝে মন বলে সব ভুলে ওকে বুকের পাঁজরে জড়িয়ে নেই, কিন্তু ভুলতে পারি না সেই দিনটাকে। ওর জন্য আজ আমি পরিবার ছাড়া। আমার আব্বু আম্মু কারোর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এটা ভাবতে আমার মাথায় বুদ্ধি আসলো, প্রতিশোধের রাস্তা চলে আসলো। আমার বাবা মা মাথা উঁচু করতে পারে না, গ্রামের মানুষ আমাকে থুতু দিয়েছে। আমি ওর বাবার মাথা উঁচু করতে দেব না। ওর মুখে গ্রামের লোক থুতু দেবে। আমি ওর দিকে অপলোক তাকিয়ে আছি। মেঘলা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আমি ওর কাছে গেলাম। কি ব্যাপার, আজ তুমি আমার কাছে আসলে? আসতে পারি না? ওকে, চলে যাচ্ছি। আমি চলে আসার জন্য এক পা বাড়িয়েছি। মেঘলা আমার হাত ধরে ওর দিকে টান দিল। তুমি তো এতটুকুই এসেছো, মাঝখানে বিশাল তফাৎ। আমি তোমাকে আরো বেশি কাছে চাই। ছেড়ে দাও, লোকে দেখছে। দেখুক, আমি কাউকে ভয় পাই না, শুধু তুমি থাকলে আমার চলবে। জানো,
কালো শাড়িতে তোমাকে সেদিন বিয়েতে দেখে জীবনে প্রথম কেয়ারেস খেয়েছিলাম। এই কালো শাড়িতেই আমার জমানো অভিমান নীলসে মেঘে হারিয়ে অপরন্ত ভালোবাসা পাঠিয়েছে তোমার কাছে। রাফি, আমি স্বপ্ন দেখছি না তো? না, ওকে প্রমাণ করে দিচ্ছি স্বপ্ন না বাস্তব। এই বলে ওর গালে একটা কিস দিলাম। মেঘলা লজ্জায় মুখ ঢেকে নিল। এই শয়তান, স্বপ্নে তো অন্য কেউ দেখলে সমস্যা নেই। আমি কখনো বিশ্বাস করতে পারছি না। রাফি, আজ আমি অনেক খুশি। চলো ঘুরতে যাব। আজ না, কাল। ওকে। আমি মনে মনে বলছি, খুশি না হয়ে কাঁদো। তোর জীবনটাকে এবার আমি নরক দেখাবো, জ্বালাবো, পোড়াবো। রাফি, আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। আমরা দুজনে একসাথে হেঁটে বাসায় আসলাম। গোসল করে খেয়ে ঘুম দিলাম। বিকেলে উঠে ছাদে গিয়ে দেখি মেঘলা দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। মহারানী কি কবিতা আবৃত্তি করবে নাকি? মেঘলা আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, না পারি না। আমি কবিতা শোনাই? শোনাবো। তোমার মেঘলা মেঘলা মন, মেঘলা মেঘলা চোখ, মেঘলা মেঘলা হাসি, মেঘলা মেঘলা প্রেম, মেঘলা মেঘলা তাকিয়ে থাকা, মেঘলা আকাশ পনে, আমি সবই ভালোবাসি। এটা কেমন কবিতা রাফি? কেন, ভালো লাগেনি? ভালো লেগেছে তোমার আবৃত্তি, কিন্তু কবিতা পারো না সেটা তো বলবা। ফাজিল একটা। প্রতিটা লাইনে মেঘলা 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 মেঘলা, এ কেমন প্রেম আবার? আমি জানি না কেমন। আমার কবিতা প্রতিটা লাইনেই যেমন তুমি, তেমনি আমার জীবনের প্রতিটা লাইনে মেঘলা, তুমি, শুধু তুমি। পাগল, এতটা ভালোবাসো? তাহলে আমাকে এতদিন ফিরিয়ে দিচ্ছিলে কেন? দেখছি পাগলিটা পাগলটাকে কত ভালোবাসে। চলে যাও কিনা? ওকে বাই, চলে যাচ্ছি। ওই, কই যাও? কোথাও যাব না। এরপর আমাকে একটু কষ্ট দিলে তোমাকে আমি খুন করে ফেলবো। এইভাবে বলে কিন্তু আমি পালিয়ে যাব। এখানেই ঠ্যাং ভেঙে রাখবো। এত ভয় দেখাও কেন বলো তো? রাফি, তোমার ফোন নাম্বারটা? আমি মেঘলাকে ফোন নাম্বার দিয়ে নিচে চলে আসলাম। রুমে বসে ভালো করে ভাবছি প্ল্যানটা। এটা কি ঠিক হবে? এটা কি ঠিক হবে কিনা? ওর জন্য এইরকমই ঠিক হবে। এমন সময় দরজা কলিং বেলটা বেজে উঠলো। দরজা খুলে দেখি একটা লোক। কাকে চাই? তুমি কে? আমি যাই হই না কেন, আপনি কাকে চান? রুহি আছে বাসায়? না, আপু হাসপাতাল থেকে এখনো ফিরে নেই। তোমাকে তো চিনলাম না, তুমি কে? আমি আপুর ছোট ভাই। শিলা আসলে ওকে বলবা মামুন এসেছিল। ওকে। একটু পর আপু আসলো। আপুকে বললাম মামুন নামে একজন এসেছিল। নামটা শুনে আপুর মুখের রংটা বদলে গেল। হাসি হাসি ভাবটাও কালো মেঘ হয়ে ছেয়ে গেল। আপু, কি হলো? কিছু না, যাও তুমি ঘুমাও। কিছু তো একটা আছে, যেহেতু আপু বলতে চায় না, তা নিয়ে আর না ভাবাই ভালো। আমি তো তার আশ্রয় তো। পরের দিন ভার্সিটিতে না গিয়ে মেঘলাকে নিয়ে ঘুরলাম। বিকালবেলা বাসায় আসলাম। এইভাবে আরো 3টা মাস কেটে গেল। মেঘলা আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না। এখন থেকে খেলা শুরু। ঘুম থেকে উঠে দেখি মেঘলা অনেকবার কল দিয়েছে। আমি প্রতিদিনের মতো আজ ওকে কল দিলাম না। আপুর নতুন বাইক দিয়েছে কাল। বাইক বের করে ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে গিয়ে বাইকে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতেছি। রাফি, তোর হিরোইন আসছে। গেটের দিকে তাকিয়ে দেখি মেঘলা আসছে। চোখ দুটো লাল, রেগে গাল ফুলে টমেটোর মতো হয়েছে। আমি না দেখার ভান করে ওদের সাথে আড্ডা দিচ্ছি। রাফি, তোর ফোন কোথায়? পকেটে। কেন? ফোন বের করে দেখো, কতবার কল দিয়েছি। কি সমস্যা? ফোন ধরো না কেন? আর আমাকে রেখে এসেছো কেন? সরি, নতুন বাইকে খুশি ঠেলায় আগে এসেছি। ইটস ওকে। হ্যাঁ। কি? কিছু না। রাফি, তোমার মন খারাপ? না, আমার ভালো লাগছে না। আমি ক্লাসে গেলাম। মেঘলা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমাদের ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে। আমি তার কাছে গিয়ে বসলাম। হাই, আমি রাফি। আমি রিয়া। রিয়া, একটা সত্যি কথা বলি? ওকে বলো, কি বলতে চাও? রিয়া, তোমার নাকটা অনেক ভীষণ সুন্দর। এত সুন্দর নাক কোথায় পেয়েছো? নাক কি পাওয়া যায় নাকি? পেয়েছো তো। তোমার নাকের মতো কি আর কারো নাক আছে নাকি? প্রথম কেউ আমার নাকের প্রশংসা করলো। ওই দেখে মেঘলার আগে ফুলতেছে।
আমি রিয়ার সাথে হেসে হেসে কথা বলছি আর ওর প্রশংসা করছি। ওটা সহ্য করতে পারছে না। আমি তো এটাই চাই। রাফি, হ্যাঁ এদিকে আসো, কথা আছে। পরে বলো। মেঘলা কিছু বলো না। ভার্সিটির শেষে বাইক নিয়ে রিয়ার কাছে গেলাম। ওঠো, তোমাকে পৌঁছে দেই। না থাক। আরে ওঠো তো। রিয়া উঠলো। আমি মেঘলার সামনে দিয়ে আসলাম। দেখেও না দেখার ভান করে। বিকেলে কলিং বেল বাজছে, দরজাটা খুলে দেখি মেঘলা। কি ব্যাপার, তুমি? আমি আসলে কি কোনো সমস্যা নাকি? ভেতরে ওই ডাইনি মেয়েটা আছে। ও ডাইনি না, ওর নাম রিয়া। রাফি, তুমি এমন করছো কেন আমার সাথে? কেমন করছি আমি? আমাকে ইগনোর করছো। তুমি আমাকে ভুল বুঝছো মেঘলা। একটা মেয়েকে বাইকে উঠালা, আমাকে তো তোমার নতুন বাইকে উঠাওনি। তুমি জানো না তোমার সাথে আমি অন্য কাউকে সহ্য করতে পারি না। ও উঠে পড়লো কিভাবে? না করি বলো। এত রাগ উঠছে জানো, আমার খুব কষ্ট হয়। একটা জিনিস চাবো, দিবা? কি বলো? তোমাকে আমি সবকিছুই দিতে রাজি। তোমাকে চাই। রাফি, আমি তো শুধু তোমারই। রাতে আমি বই পড়ছি। রাফি, আসবো? হ্যাঁ আপু, আসো। ওই লোকটা কি আজও এসেছিল? না। তুমি না জানতে চাও আমি একা থাকি কেন? আমার বাবা মা বেঁচে আছে কি না নেই? জানো রাফি, আমার সবাই আছে। আমার বাবা মা আছে, সুখের একটা সংসার ছিল। কাল লোকটা আসছিল, উনি আমার স্বামী ছিল, এখন নেই। আপু, তুমি তাহলে একা থাকো কেন? আমি যখন পড়াশোনা শেষ করে ডাক্তারি করছি, প্রথম দেখায় ওর নাকি আমাকে ভালোবেসে ফেলেছে। আমার পিছু 2 মাস ঘুরে আমারও ওকে ভালো লাগতো। ও বাবার ব্যবসা দেখাশোনা করত। ওকে আমি বাসায় বিয়ের প্রস্তাব দিতে বলি। ভালো ঘরের একমাত্র ছেলে, বাবার বিশাল বড় ব্যবসা সামলাচ্ছে, তাই বাসায় রাজি হয়ে যায়। আমাদের বিয়ে হয়, সুখের সংসার চলছে। কিন্তু 5 বছরে কোনো সন্তান হলো না। সবাই চাপ দিচ্ছে বাচ্চা নেওয়ার, কিন্তু আমি কখনো মা হতে পারবো না, এটা কেউ বুঝতে পারতো না। ইদানিং ও বদলে যেতে শুরু করে, আমার সাথে প্রায় ঝগড়া হয়। ওর বাসায় যখন জানতে পারে আমি মা হতে পারবো না, কখনো আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি একজন শিক্ষিত প্রতিষ্ঠিত মেয়ে, আমি ভালো জব করি। এসব সহ্য না করে বাবার বাসায় চলে আসি। এখানে আবার বিয়ের প্রেশার দেয়। বাবা মাও কেমন যেন করে আমার সাথে। এইদিকে ও আমাকে ডিভোর্স দেয়। এরপর আমি সবাইকে ছেড়ে 2 বছর থেকে একা আছি। আমি আপুর চোখের পানি মুছে দিলাম। আমি আছি তো। কে বলছে তোমার কে নেই? জানো তো আপু, আমার আব্বা মুখে ভীষণ মনে পড়ে। বাড়ি যাবা? না, আমি তো তাদের কেউ না। তাদেরও বা দোষ কোথায়? যা শুনেছে, যা দেখেছে তাই বিশ্বাস করেছে। কেউ আমাকে বিশ্বাস করেনি। ভুলে যা না ভাই এইসব। ভার্সিটিতে কাউকে ভালো লাগেনি? না। বলিস কি, একটা মেয়েও পছন্দ হয়নি? মেয়েদের বিশ্বাস করে উঠতে পারবো না। ভাই, এটা তোর ভুল ধারণা। সব মানুষ এক না। আমিও তো বলতে পারি সব ছেলেরা খারাপ। হ্যাঁ। যাও ঘুমাও। আমার ঘুম আসছে না কিছুতেই। ভেবে ভেবে ক্লান্ত হয়ে গেছি। আমি আগে প্ল্যান করেছিলাম মেঘলার সাথে বেড শেয়ার করে ওকে নষ্ট করে বিয়ে করব না। ওর মান সম্মান নষ্ট করব, ওর বাবারও মান সম্মান নষ্ট হবে, ওর জীবনও নষ্ট হবে, মানুষকে মুখ দেখাতে পারবে না। কিন্তু আমার মনে হচ্ছে কাজটা ঠিক করছি না। এত খারাপ একটা কাজ আমি করতে পারবো না। ও আমাকে ভালোবাসে, আমি এই জন্য ওর সাথে প্রেমের অভিনয় করে আসছি। কিন্তু আমি এত জঘন্য একটা কাজ করতে পারবো না। ওরা আমাদের মধ্যে একটাই পার্থক্য আছে। এখন কি করব আমি? ভেবে পথ খুঁজে পাচ্ছি না। মনটা ভীষণ খারাপ। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। বসন্তের উদাসীন বাতাস গায়ে লাগছে। পরের দিন ভার্সিটিতে গিয়ে একা একা ক্যাম্পাসে বসে আছি। আমার পাশে এসে মেঘলা বসলো। কি হয়েছে তোমার? প্লিজ আমাকে বলবা। আমাকে ক্ষমা করে দাও মেঘলা। আমি তোমাকে ভালোবাসি না। তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ভালোবাসার অভিনয় করে এসেছি। তোমাকে বোঝাতে কতটা কষ্ট হয়েছে আমার। আমি চাইলে আম্মুকে আম্মু বলে ডাকতে পারি না, খুব কষ্ট হয়। আমি সেই কষ্টটা তোমাকে দিতে চেয়েছি, কিন্তু আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি। আমি পারবো না তোমার সাথে এটা করতে। আমাকে ক্ষমা করে দাও। মেঘলা হয়তো কখনো কল্পনাও করতে পারিনি, এমনটাও ভাবেনি, তাই নিঃশব্দ হয়ে আছে। কিছু বলা ভাষা হারিয়ে ফেলছে। আমি চলে আসলাম ওখান থেকে বাসায়। বিকেলে ছাদে গেলাম।
ছাদে মেঘলা নেই। পরের দিন কলেজেও মেঘলাকে দেখতে পেলাম না। আমার কিছু ভালো লাগছে না, বাসায় চলে আসলাম। বাসাতেও ভালো লাগছে না, খুব অহ লাগছে। মনের মাঝে যে সুখটা থাকে আমার মাঝে সেটা নেই। খারাপ লাগার কারণটাও খুঁজে পাচ্ছি না। খুব কষ্টে দিন কাটলো। রাতে ছাদে গেলাম, দেখলাম মেঘলা আসেনি। ও নেই তাতে আমার কি? রাতে ঘুমও আসছে না, সারা রাত জেগে কাটালাম। পরের দিন কলেজে গেলাম না, নিজেকে খুব অসহায় লাগছে। আমি খুব একা। মানুষ তখনই একা হয়ে যায় যখন তার ভাবনাতে কেউ থাকে না কল্পনা বাস্তব, মনটাও নিঃশব্দ হয়ে যায়। তখনই মানুষ নিজেকে খুব বড্ড একা একা লাগে, ভালো লাগে না কিছু। জীবনটা অসহ্য লাগে। জীবনে কত কিছুই বদলে গেছে, তা মেনে নিতে যদি হয়, কিন্তু পারছি না। সবার জীবন কি এইভাবে বদলায় কি? বড় হওয়ার খুব ইচ্ছে ছিল, কবে বড় হব। বড় হয়ে একে একে সব আনন্দ, হাসি সবকিছু দূরে সরে যাচ্ছে। ব্যথা পেলে আর চিৎকার করে কাঁদতে পারছি না। কাঁদতে বলতে পারি না আম্মু খুব কষ্ট হচ্ছে। আম্মু পরই ব্যথার জায়গায় মলম লাগিয়ে দেয় না। স্কুলে গিয়ে চিল্লি হই হল্লা করা যায় না। স্কুল থেকে পালানো দিনগুলো খুব মিস করি। বিকেলের সাথে দাঁড়িয়ে আছি, খুব মিস করি। ওকে দেখতে খুব ইচ্ছা করছে। ওর মায়া জড়ানো কণ্ঠ ভীষণ মনে পড়ছে। ভালোবাসি কথাটা হয়তো কখনো বলাই হবে না তোমাকে, হয়তো তুমি বুঝে না বুঝে থাকবা। প্রথম দিনে মায়ের পড়া গল্পটা তোমার অজানা রয়েই যাবে। অভিমানগুলো জমতে জমতে একটা দেওয়াল তৈরি হবে। এপারে আমি, ওপারে তুমি, খুব কাছে অভিমানী দেওয়াল আলাদা করে দিয়েছে। চাইলেই কিন্তু আমরা দেওয়ালটা সরাতে পারি, যদি হাত বাড়িয়ে দাও। তোমার ওই হাতে আমি একগুচ্ছ গোলাপ ফুল ধরে দেব। তুমি দিনে যতবার নিঃশ্বাস নাও তার বেশি তোমার কথা মনে পড়ে। আমাকে আর একটা সুযোগ তো দিলেই পারতো, তাই না? ভালোবেসে না হোক, করুণা করে হোক, আমাকে খুব ভাবায় আমি যে তোমাকে এত মিস করি। তুমি যদি আর একবার ফিরে আসো, রাত্রিভরে স্বপ্ন দেখে, ভোর সকালে ক্লান্ত, যাকে দেখে স্বপ্ন দেখা, সে যদি তো জানতো। ফোন বের করে কল দিলাম ওর ফোনে, ওর ফোন বন্ধ। ছাদ থেকে নেমে ওদের বাসায় গেলাম। ওর মামি জানালো মেঘলা নাকি রাজশাহী গেছে ওর খালার বাসায়। মন খারাপ করে আবার ছাদে আসলাম। মেঘলাকে আর সত্যি খুব মিস করছি। ওকে যে কখন খুব বেশি ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারিনি। তাই হয়তো ওর ক্ষতি করতে চাইনি। মেঘলা কি আমাকে ভালোবাসবে? হয়তো বাসবে না। রাতে বসে আছি, এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। আমি কল ধরে হ্যালো বললাম। ওইদিকে শুধু কান্নার শব্দ আসছে। আমার মনে হলো এটা মেঘলা। মেঘলা, কোথায় তুমি? কেমন আছো? খুব মিস করছি তোমাকে। রাফি, আমি মেঘলা না, আমি রিয়া। কাঁদছো কেন? আই লাভ ইউ রাফি। আমি তোমাকে মেঘলার থেকে বেশি, অনেক বেশি ভালোবাসি। আমার মেজাজটা গরম হয়ে গেল। ফোন কেটে দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছি। একটা গল্প লেখার চেষ্টা করছি। রোজ ভোরে কল দিয়ে ঘুম ঘুম কণ্ঠটা শোনার জন্য একটা তুমি চাই। ভাবনার মিশে থাকার জন্য তোমাকেই চাই। দিন শেষে কষ্টগুলো গুছিয়ে বলার জন্য হলেও তোমাকে চাই। বেলা শেষে তোমার মনের গাথা যত কথা শোনার জন্য হলেও তোমাকে চাই। প্রচন্ড কষ্ট পেয়ে কাঁদার জন্য একটা তুমি চাই। তোমার হাসিতে আমি পুনরায় জীবিত হওয়ার জন্য হলেও তোমাকে চাই। চাই শুধু তোমাকে। পাগলটা শুধু আমারই, শোনার জন্য একটা তুমি চাই। দুজনের মাঝে একটা দেওয়াল এসে দাঁড়াবে। রাফি, আমি তোমার কাছে আছি। শোনার জন্য একটা তুমি চাই। একটা তুমি চাই যার নিঃশ্বাসের প্রতিটা নীরব শব্দে আমি থাকবো। একটা তুমি চাই যার প্রতিটা পৃষ্ঠায় ভাঁজে নিজেকে খুঁজে পাই। আমি সেই তোমাকেই চাই। একটু পর আবার ফোন বাজছে। মেঘলা কল মনে করে ফোন তুললাম না। আরো কয়েকবার কল দিল। বিরক্ত হয়ে ফোন তুললাম। হ্যালো, কে? রাফি বাবা, কেমন আছিস? ভালো আম্মু, তুমি? তুই ছাড়া কেমন ভালো থাকি বল বাবা। আমিও তোমাদের ছাড়া একদম ভালো নেই আম্মু। আমাদের ক্ষমা করে দিস বাবা, আমরা তোকে ভুল বুঝেছি ওই নোংরা মেয়েটার কথা বিশ্বাস করে। মানে? তোর আব্বু কথা বলবে। রাফি, বাবা আমাকে ক্ষমা করে দে। বাপ আমার, তোকে আমরা ভুল বুঝেছি। তুই বাড়িতে আয়, তোকে দেখতে খুব ইচ্ছে করছে। আব্বু, তোমরা জানলে কিভাবে? আর আমার নাম্বার কোথায় পেলে? আগে বাসায় আয়, তারপর সব বলবো। ওকে। আমার মাথা কাজ করছে না। আব্বু আম্মু কিভাবে জানলো? আগে আমি এতবার বলার পরও আমার কথা বিশ্বাস করলো না। এখন তারা কি এমন জানলো? বড় কথা হচ্ছে আমার নাম্বার পেলো কোথায়? যাক,
এইসব ভেবে মাথা খারাপ করে লাভ নেই। বাসায় গেলে সব জানা যাবে। খবরটা আপুকে দিতে হবে। আপু, ও আপু, কি ভাই, কি হয়েছে? খুশির খবর আছে। কি সেটা তো বল। আব্বু আম্মু কল করেছিল আর আমাকে বাসায় যেতে বলল। সত্যি? এটা তো অনেক বড় খুশির খবর। আপু, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পাগল ছেলে বলে কি? তাই বলে আব্বু আম্মুর কাছে যাবি না? যাবো, আর এক সপ্তাহ থেকে তোমার কাছে আবার চলে আসবো। আচ্ছা, তোমার যা ইচ্ছা। আপু, তুমি আমার সাথে গ্রামে যাবা? না ভাই, তুমি তো জানো আমার সময় নেই। শুক্রবার তো ছুটি। তোমার গ্রামের বাসায় তো যেতেই একদিন সময় লাগে। হ্যাঁ, আমি তাহলে সব গুছিয়ে রাখি, কালকে সকালে যাব। ওকে, এখন ঘুমোতে যাও। আমি রুমে চলে আসলাম। বাসায় যাব, আব্বু আম্মুর কাছে যাব। খুশিতে আমার প্যান ভরে গেল। হঠাৎ বুকটা ধুক করে ওঠে। সুখ পাখিটা হারিয়ে গেল মেঘলার শূন্যতায়। পরের দিন সকালে নাস্তা করে আপু হসপিটালে বের হলো, আর আমি আপুর থেকে বিদায় নিয়ে গ্রামে ফেরার উদ্দেশ্যে বের হলাম। গ্রামে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বাস থেকে নেমে স্ট্যান্ডে বাসা ফেরার জন্য অটো খুঁজতেছি। পাশের বাসে জানলায় আমার চোখ দুটো আটকে গেল। আমি সত্যি দেখছি তো? হ্যাঁ, সত্যি দেখছি, কিন্তু দেরি করে ফেললাম। বাসটা ছেড়ে দিছে। বাসের পিছনে দৌড়ে দৌড়ে মেঘলা মেঘলা বলে চিৎকার করে মেঘলা জানলা দিয়ে আমার দিকে তাকিয়েছিল। আমিও তাকিয়েছিলাম। ততক্ষণে বাসটা অন্ধকারে হারিয়ে গেল চোখের আড়ালে। অটো ঠিক করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দরজাটা টোকা দিতে আম্মু দরজা খুলে দিল। আমাকে দেখে আম্মু বুকে জড়িয়ে কান্না শুরু করে দিল। আব্বু এসে জড়িয়ে ধরলো। ছেলেটাকে এখন ছেড়ে দাও। টেবিলে খাবার পারো, অনেকদিন তিনজন একসাথে খাইনি, আজ খাবো। রাফি, তুই ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আয়। আমি ফ্রেশ হয়ে খেতে বসলাম। আমার জন্য আব্বু পুকুর থেকে আমার প্রিয় বড় বড় রুই মাছ উঠিয়ে নিয়েছে। দেশি মুরগির মাংস রান্না করেছে, সাথে আমার প্রিয় দেশি আলুর ভর্তা করেছে। পেট ভরে খেয়ে আমার রুমে গেলাম। সকালে আম্মুটাকে ঘুম ভাঙলো। আব্বু সহ নাস্তা খেতে বসছি। রাফি বাবা, আমাকে ক্ষমা করে দিস। মেয়েটার কথা শুনে আমি তোকে ভুল বুঝেছি। আব্বু, তোমরা এতদিন পরে জানলে কিভাবে? পরশুদিন মেঘলা এসে নিজে সব বলেছে। আমার পা ধরে ক্ষমা চেয়েছে। ওর দোষ নেই, তোর উপর প্রতিশোধ নিতে নাকি এমন করেছে। ও বোঝেনি এমনটা হবে। ছোট মানুষ এত কিছু ভাবেনি। আমি ওকে ক্ষমা করে দিয়েছি, আর ও আমাকে তোর নাম্বার দিয়েছে। তুই ওকে ক্ষমা করে দে বাবা। ওকে। তুই এতদিন কোথায় ছিলি আব্বু? আব্বু মুখে আমি রুহি আপুর কথা বললাম। তারা বলল তাকে নিয়ে আসলাম না কেন। আমি এক সপ্তাহ পর আবার ঢাকায় যাব। কেন, এখানে সমস্যা কি? তোকে ছাড়া আর থাকতে পারবো না বাপ। আম্মু, আমি ঢাকা ভার্সিটিতে পড়ি, আমাকে তো যেতেই হবে। আর আমি ছাড়া আপুরও কেউ নেই। এইসব পরে হবে, যা এখন গ্রামটা ঘুরে আয়। বাসা থেকে বের হয়ে শুভর বাসায় গেলাম। শুভর আম্মু আমাকে ক্ষমা চাইলো সেদিনের ব্যবহারের জন্য। শুভকে নিয়ে বের হলাম নিলয়দের বাসায়। সব প্যারেন্টদের সাথে আড্ডা দিলাম। বাসা ফেরার পথে খুব মনে পড়ছে মেঘলার কথা। গ্রামে মিশে থাকা তার স্মৃতি, কত দুষ্টুমি রাগ। সেদিনে মেঘলা আর নেই, সেদিনে আমিটাও আর নেই। বুকটা খুব দরকার করছে মেঘলার সাথে কথা বলার জন্য। পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। ঢাকায় গেলে ওকে আর আমি হারাতে দেব না। সত্যি, এবার বুকের পাঁজরে বেঁধে রাখবো। 2 সপ্তাহ কেটে গেল গ্রামে। প্রত্যেকদিন আপুর সাথে ফোনে কথা হতো। এদিকে মেঘলা কোনো খবর নেই। ভার্সিটিতে ফ্রেন্ডদের কল দিয়েছিলাম, তারা বলে মেঘলা আসে না। আমি পাগল পাগল হয়ে গেছি। মেঘলাকে ছাড়া একদম নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। জীবনটা এমন কেন? যখন ও ছিল ওকে কত কষ্ট দিয়েছি। আব্বু আম্মুকে ছাড়া থাকতে কষ্ট হয়েছে। আজ যখন আব্বু আম্মুকে পেলাম, মেঘলা নেই। আমার যে দুজনকেই চাই, আর থাকতে পারছি না। ঢাকায় রওনা দিলাম। ঢাকায় গিয়ে দেখি ও নানুর বাসায় গেলাম। তারা বলল জানে না যে কই আছে মেঘলা। মেঘলাকে এখন আমি কোথায় পাবো? ওকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারছি না। চোখ দিয়ে শুয়ে শুয়ে পানি পড়ছে। চোখের পানিতেও সামান্য শান্তি লাগছে। ঝরুক, অশ্রু মুছতে ইচ্ছা করছে না। আপুর কাছে চলে গেলাম। রাফি, কি হয়েছে তোমার? ভাই, তুমি কাঁদছো কেন? আপু, আপু, আমি আর পারছি না থাকতে। পারছি না আর আমি একা থাকতে। কি হয়েছে বলবি তো? কি পারবি না? মেঘলাকে আমি অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না।
মেঘলা কি তোমায় ভালোবাসে? হ্যাঁ। পাগল, তবে কাঁদছিস কেন? ওকে আমি হারিয়ে ফেলছি। ব্রেকআপ করেছে নাকি? ওর বিয়ে হয়ে যাচ্ছে। আমি কি ওর মামা মাম্মি আব্বু আম্মুর সাথে কথা বলবো? যার জন্য আজ আমি তোমার বাসায়, সেই মেয়েটাই মেঘলা। মানে বুঝলাম না। আপুকে সবটা খুলে বললাম। আপু, ওকে ছাড়া আমি আর থাকতে পারছি না। আমার জীবনে এখন সবকিছুই আছে, আব্বু আম্মু, বন্ধু, তুমি, সবই আছে, শুধু মেঘলা নেই। মেঘলা ছাড়া মনে হচ্ছে আমি বড় একা। তোমরা সবাই আমার সঙ্গতা, আমার চারপাশে, কিন্তু মেঘলা যে আমার মন, মন ছাড়া আমি শূন্য, চারপাশটাও শূন্য। যাও ভাই, রুমে যাও, আমি দেখছি মেঘলা কোথায়। ওর মামার বাসায় গিয়ে বলে আসি। আর একটা কথা মনে রেখো, মেঘলা যেহেতু তোমায় ভালোবাসে, সেহেতু যেখানেই থাকুক তোমারই আছে। ও কিন্তু তোমাকে তোমার পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে গেছে। নিজেরা নিজের বাবার মান সম্মান শেষ করে দিয়েছে। কেন জানো? তোমাকে ভালোবাসে। তুমি তো এটাই চেয়েছিলে, ও তোমাকে সেটাই দিয়েছে। সো ও তোমার চারপাশেই আছে। যে তোমাকে ভালোবাসে সে তোমাকে ছাড়া থাকতে পারবে না। তুমি শান্ত হও, ভালোবাসলে সে ফিরে আসবে। আপু চলে গেল। আপুকে আমি কিভাবে বুঝাবো? আমি নিজেকে সান্ত্বনা করতে পারছি না। কাঁদতে কাঁদতে কখন যে রাতে ঘুমিয়ে গেছি সেটা নিজেও জানি না। আপুটাকে ঘুম ভাঙলো। ভাই ওঠো, নাস্তা করো। আপুর সাথে নাস্তা করলাম। আপু আমাকে জানালো মেঘলার মামি নাকি বললো মেঘলা লন্ডনে গেছে, ওখানে ছোট মামা থাকে, ওখানেই থাকবে। এটা শুনে বুকটা ধরপড় করছে। কলেজে যাবা? না। কলেজে যাও, বাসায় একা থাকলে বেশি খারাপ লাগবে। কলেজে গিয়ে আড্ডা দাও। ওকে। আপু আমার হাতটা তার মাথার উপর রেখে বলল, ভাই আমাকে কথা দে, তুই আজ বাজে কিছু খাবি না, খারাপ কিছু করার চেষ্টাও করবি না। নেশা কখনো কাউকে ভুলতে পারে না, কিছু ভুলতে পারবি না। আপু কখনোই আমি এমনটা করব না। তুই কলেজে যা, কলেজ থেকে বাসায় এসে আমার জন্য লাঞ্চ নিয়ে আসবি। আপু বেরিয়ে গেল, আমিও কলেজে গেলাম। রাস্তাটায় মেঘলা স্মৃতি, আমি হাঁটতে পারছি না। আপু বাইক নিয়ে আসতে নেই, মাথা ঠিক নেই, যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়। আপন বোন না হয়েও রুহি আপুকে আমার নিজের থেকেও বেশি ভালো লাগে। কলেজ ক্যাম্পাসে ঢুকতেই একটা বোরকা পরা মেয়ের সাথে ধাক্কা খেলাম। আমি সরি বললাম, মেয়েটা কিছু না বলে আমার দিকে তাকিয়ে চলে গেল। কেন যেন আমার খুব চেনা চেনা লাগছে। চোখে চশমা, খুব দুটো মায়াবী চোখ, ঠিক মেঘলার মতো লাগছে। রাফি কেমন আছো? ভালো। জানতে চাইবা না আমি কেমন আছি? রিয়া, আমি মেঘলাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। রাফি, মেঘলা তো নেই, বিদেশে চলে গেছে। তো কি হয়েছে? তোমার সাথে আমার সম্পর্ক হলো, আমি বিদেশে গেলাম, তুমি অন্য কাউকে ভালোবাসবে। আমি কিছুদিনের মধ্যে বিদেশে যাব। আমি রেখে কিছু বলার সুযোগ না দিয়ে ক্লাসে গেলাম। সেই বোরকাওয়ালা চশমা পরিহিত মেয়েটা আমার ক্লাসে বসে আছে, আমার ক্লাসমেট শিখার পাশে। আমি মেয়েটার কাছে গেলাম। আপনি কি আমাদের ক্লাসে নতুন? মেয়েটা মাথা নাড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আসলে আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। মেয়েটা হাজার ইশারে বুঝালে সে আমাকে চেনে না। আপনি কি কথা বলতে পারেন না? রাফি, ও আমার কাজিন ঈশিতা, ও কথা বলতে পারে না। ও সরি। আমি চলে আসলাম। কয়েকটা ক্লাস করে ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। আপুর জন্য লাঞ্চ নিয়ে গেলাম হাসপাতালে। হসপিটালে আপুকে হেল্প করলাম। একসাথে রাতে একসাথে দুজনে বাসায় ফিরলাম। সারাদিন খুব মিস করেছি মেঘলাকে। একটা ডায়েরি আছে আমার, ডায়েরিটা হাতে নিয়ে লিখতে বসলাম। রাতটা হয়তো কেটে যাবে। ঘুম তো পালিয়েছে মেঘলা পিছু পিছু। জানো কলিজা, তোমার আমার শরীরটা অনেক অনেক দূরে, 1000 মাইল দূরে। তোমার ওই মনটা যেখানে আমার থাকার কথা, সে হয়তো আমার জন্য না ফেরার দেশে। বিশ্বাস করো, আমার অস্তিত্ব জুড়ে তুমি মিশে আছো। এত বেশি তোমার কথা মনে পড়ে যে হিসাব করলে প্রতিটি সেকেন্ডের থেকে বেশি হবে। জানো, খুব অভিমান হয়। তুমি আমাকে ছাড়া অনেক ভালো আছো। আমি কেন তোমাকে ভেবে কাঁদি? কেন কাঁদবো? আমি তোমার জন্য কাঁদবো যে আমাকে ভালোবাসে না। আমি তো তোমার যোগ্য না, আর কখনো বিরক্ত করবো না তোমায়। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ করে মনে হয়, তোমাকে যদি একবার দেখতে পেতাম, কথা বলতে পারতাম, তোমাকে বলতে পারতাম খুব মিস করছি তোমাকে, খুব ভালোবাসি তোমায়। ভুলে যে পূর্বে সেই কথা, তোমার কথা আর ভাববো না ভেবেছিলাম একটু আগে,
কেন তোমার কথা ভাববো না বলো? আমি যে তোমাকে ভালোবাসি। ভালোবাসা যদি দুজনেরই ভালোবাসার কথা হতো তাহলে হয়তো আমি তোমাকে প্রথমে ভালোবেসে ফেলতাম না, যার কারণে কোনো অস্তিত্ব ছিল না। তখনও একতরফা ভালোবাসা। তোমাকে কাছে পেয়ে নিজেকে খুব সুখী মনে হতো। ভালোবাসা মানুষ হয়ে ওঠার মতো আনন্দ আর হয় না। খুব খুব ভাবি কিভাবে তোমাকে আমি বুঝাবো আমি তোমাকে অনেক ভালোবাসি। পাগল পাগল হয়ে গেছি, ভালো লাগে না কিছু। ভুল বললাম, তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। আর সমস্ত ভালো লাগার উৎস তুমি। সূর্যের আলো ছাড়া যেমন এই সুন্দর প্রকৃতি আঁধারে ডুবে যায়, তুমি হিনা আমার সমস্ত ভালো লাগাগুলো আঁধার হয়ে যায়। আমার তোমাকেই চাই। তোমাকে নিয়ে না ভাবলে সত্যি আমার দম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমার স্বার্থপরতা। তোমাকে ছাড়া থাকতে পারি না বলে তোমাকে আমি চাই। বাস্তবতা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে তুমি কখনো আমার হতে পারবে না। এই হয় না। তবে কেন অনুমতি তোমার জন্য? কেউ তো এই প্রশ্ন উত্তর দিতে পারবে না। যদি এর কোনো উত্তর না থাকে তাহলে কেমন করে ভুলবো সেই পথ তুমিই দেখিয়ে দাও। এই যে লিখলাম, পথ দেখে দাও ভুলে যাওয়ার। বুকটা কেঁপে উঠলো। তোমাকে ভুলে যাওয়ার পর আমি কি নিয়ে থাকবো? জানো, তোমাকে যে বলতাম প্লিজ আমাকে কষ্ট দিও না, একটু সময় দাও আমাকে। আমি এখন সেই কষ্টটাও মিস করছি। কারণ অতটুকু কষ্ট পেলেও তুমি আমার ছিলে, এখন তো পুরোটাই নেই। শপিং মলে গেলে সুন্দর সুন্দর শাড়ি দেখলে মনে পড়ে যে তোমার একটা শাড়ি নিতে ইচ্ছে করছে, তাই না? শুধু তোমারই জন্য নিতে ইচ্ছে করছে। তুমি যে শাড়ি পরতে অনেক পছন্দ করো। তোমার শাড়ি পরে যতটা সুন্দর লাগে তোমায় ততটা হাসি পায় আমার। পিচ্ছি একটা তুমি। শাড়ি কুচি করে রাখায় পেট ফুলে যায়। আমার খুব হাসি পায়। জানো পাখি, আজ তোমার জন্য একটা শাড়ি নিয়েছি। হয়তো কখনো দেওয়া হবে না। শুধু যে কেন নিলাম জানি না, কিন্তু বিশ্বাস করো তোমার জন্য শাড়ি নিয়েছি। মনে অন্যরকম একটা আনন্দ লাগছে, সেটা প্রকাশ করতে পারছি না। আরো তো অনেকবার আমাদের কথা হতো না অনেকদিন আগে। প্রত্যেকবার মনে হয়েছে তোমাকে হারিয়ে ফেললাম, কিন্তু আবার ফিরে তো পাই। এবার আর ফিরে পাবো না তোমায়। যখন ভাবি তুমি হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আছো, বিশ্বাস করো আমি ভাবতে পারছি না তুমি অন্য কারো। শুধু তুমি আমার। সব চাওয়া হয়তো পূর্ণ হয় না। তুমি আমার জীবনে বিশাল একটা অপূর্ণতা, যা কখনোই পূরণ হবে না। ডায়েরিটা অফ করে টেবিলের উপর রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। সকালে আপুর ডাকে ঘুম থেকে উঠলাম। আপুকে রান্নায় সাহায্য করলাম। তারপর দুইজনে ভাই বোনে খেয়ে বের হলাম। আজকে বাইক নিয়ে বের হয়েছি। আপুকে হসপিটালে নামিয়ে দিয়ে আমি ভার্সিটিতে গেলাম। হাই রাফি। কেমন আছো? ভালো, তুমি? বেশ আছি। আমার মন বলছে একজোড়া চোখ আমাকে দেখছে। আমার বুকটাও কেমন যেন থর থর কাঁপছে। এটা কিসের ইঙ্গিত? মেঘলা কি আমার আশেপাশেই আছে? চারিদিকে তাকালাম, কেউ নেই। রাফি, কি খোঁজো? না, কিছু না। আমাদের আরো ফ্রেন্ডগুলো আসলো, আড্ডা দিচ্ছি। তখন শিয়া বলে উঠলো, রাফি আজ একটা কবিতা শোনা। না রে ভাই, মন ভালো নেই। আমাদের সাথে শিখা বসেছিল, আর ওই বোরকাওয়ালা মেয়েটা। শিখা বলল, রাফি ঈশিতা অনেক ভালো কবিতা লিখেছে, তুই কবিতাটা আবৃত্তি কর। সবাই শিখার সাথে বলে উঠলো, রাফি প্লিজ শোনা, দেখি ঈশিতা কেমন কবিতা লেখে। ওকে, এত করে যখন চাচ্ছিস তাহলে আমি শোনাচ্ছি। ঈশিতা ডায়েরিতে লেখা ছিল একটা কবিতা বের করে আমাকে দিল। ভুবন বিলাসী অনুভূতি, নিস্তব্ধ শব্দ, সহজ সমীকরণ, রাতে মেঘে ঢাকা শীর্ষ, ছাদের এক কোণে অশ্রু সিক্ত, ঝলঝল নয়নে মৃত্যু সত্তা নারী, অনেকটা পথ এখনো, সাথে বোবা শব্দের অকুল স্রোতে ভেসেও যদি হাত বাড়ি, ভালোবাসি আবার বলি সেই হারানো অনুভূতি, দমকা বাতাসে আমার চুলের ঘ্রাণ, বাস্তবে পাপড়ি, জানান দিবে আজ শুধু আমি তোমারই। আমি কবিতাটার মাঝে হারিয়ে গেলাম। মনে হচ্ছে আরো লাইন বাকি আছে এখানে। এত গভীর কেউ ভাবতে পারে? আমি তা ভাবিনি, কিন্তু কবিতার শব্দ জুড়ে আমি মেঘলাকে খুঁজে পেয়েছি। সবাই হাততালি দিয়ে উঠল। আপনি অসাধারণ কবিতা লেখেন। ঈশিতা অসাধারণ লেখে, আর তুই সুন্দর করে আবৃত্তি করিস। আর তুই ছাগলের ডিম পারিস। যদি কিছু না মনে করেন আমি আপনার ডায়েরিটা পেতে পারি? ঈশিতা লিখে দিল। না, দেওয়া যাবে না। ডায়েরিটা আমার গোপনীয় মন। আপনার লেখা শব্দগুলো অনেক কঠিন, কিন্তু খুব সহজভাবে নিজেকে প্রকাশ করেছেন। আমার লেখা গভীরে না গেলে বোঝা যায় না। এত দূরে যেতে পারেননি আপনি। হয়তো। আমার মেঘলার কথা খুব মনে পড়ছে। আমি ওখান থেকে উঠে আসলাম ক্লাসে।
ক্লাস থেকে বের হলাম। বাইক নিয়ে বের হয়ে গেটের সামনে দেখি ঈশিতা আর শিখে দাঁড়িয়ে আছে। কিরে, রিক্সা পাচ্ছিস না? একটা হেল্প করবি? হ্যাঁ বল। ঈশিতাকে বাসায় পৌঁছে দিতে পারবি? আমি একটু নীলমের সাথে যাব। ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, রিক্সা পাচ্ছে না। তো তুই ওদিকে দিয়ে যাবি? ওকে, উঠুন। ঈশিতা আমার ঘাড়ে হাত দিয়ে বাইক উঠলো। ওর স্পর্শ খুব চেনা চেনা লাগছে। নারী স্পর্শের নতুন কোনো অনুভূতি নেই। ওনাকে শিখার বাসার সামনে নামিয়ে দিয়ে আমি বাসায় গেলাম। গোসল করে ঘুম দিলাম। বিকালে আসুটেরা যাচ্ছি। রাস্তা থেকে শপিং মলের ভিতরে মেঘলার মতো কাউকে দেখলাম। বাইক ঘুরে শপিং মলের সামনে পার্ক করে আমি ভিতরে ঢুকলাম। একটু আগে যেখানে দেখলাম সেখানে তাকে দেখতে পাচ্ছি না। আমি শিওর এটা মেঘলাই হবে। আমি মাথায় হেলমেট দিয়ে খুঁজতে লাগলাম যদি আমাকে দেখে না হারায়। খুব অবাক হলাম শিখের সাথে মেঘলা দুজনে শপিং করছে। আমি ওদের ফলো করলাম। ওরা শপিং করে গাড়ি নিয়ে শিখার বাসায় গেল। ওই মেয়েটা তাহলে ঈশিতা না, মেঘলা। কিন্তু ও আমাকে দেখে পালাচ্ছে কেন? কেন ও আমার আড়ালে? পৃথিবীতে বিভিন্ন ধরনের মানসিকতার লোক আছে। কেউ অন্যকে কষ্ট দিয়ে সুখ পায়, আবার কেউ অন্যের কষ্ট দেখে কষ্ট পায়। কেউ কেউ আবার প্রিয় মানুষটাকে কষ্ট দেয়, কিন্তু অন্যের কষ্ট দেখে কষ্ট পায়। সে বুঝে উঠতে পারে না সে তার পাশের মানুষটাকে কত কষ্ট দিচ্ছে। আবার কেউ নিজেকে কষ্ট দিতে ভালোবাসে, কিন্তু অন্যের দ্বারা আঘাত পেলে সহ্য করে উঠতে পারে না। কেউ কেউ তার পাশে থাকা তার ছায়াটাকে হারাতেও কষ্ট পায়, কিন্তু সেই প্রিয় মানুষটাকে হারায়। আর প্রায় লোক পেয়েও ভালো করে আশা সেই সত্যিকারের মানুষটাকে হারায়। আমি হসপিটালে চলে গেলাম। আপুকে ডেকে সব বললাম। ভাই, মেয়েরা খুব অভিমানী হয় আর জেদি হয়। তুই ওর সাথে ভালোবাসার নাটক করেছিস। ও তাই তোর থেকে চলে গেছে, তোকে আড়ালে ভালোবাসে। আপু, আমি কি করব? তুই কাল গ্রামের বাড়ি চলে যা, কাউকে বলবি না। কেউ জানে না জানে। তোকে মেঘলা না পেয়ে আমার কাছে চলে আসবে, বাকিটা আমি দেখব। আবার কয়েকদিন থেকে আয়। আমি পরের দিন ভাসিরিতে গিয়ে অপেক্ষায় আছি কখন মেঘলা আসবে ছদ্মবেশে। সেই অপেক্ষায় থাকতে থাকতে অবশেষে মেঘলা আর শিখা আসলো একসাথে। হাই শিখা, কেমন আছিস? ভালো, তুই? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? মেঘলাকে বললাম। ও ইশারায় মাথা নাড়ে বলল ভালো। আমার কথা মতো শিয়াব একতলা গোলাপ ফুল নিয়ে এসে আমার হাতে দিল। কি রে, এটা কি করবি? নিশ্চয়ই আমার জন্য এটা? না, প্রিয় একজনের জন্য। কে সে? আমি মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে গোলাপ ফুলগুলো ওর দিকে এগিয়ে দিয়ে চিৎকার করে বললাম, আই লাভ ইউ মেঘলা। আমার দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। চুলের সেই শুভ্রি ঘ্রাণ, সেনা সুরের মায়া টান, গরু মতো বড় বড় মায়াবী চোখ দুটো। সে বলে দেয়, তুমি আমার মেঘ, চুম্বকের মতো যেন মন তোমার দিকে আমার টানে। পারবে লুকাতে আমার থেকে? পারবে কি থামাতে আমায় তোমার মায়া থেকে? আমার সেই ধূপ ধূপ বকের শব্দ তোমাকে চিহ্নিত করছে। তুমি আমারই মেঘ। নিথর হয়ে দাঁড়িয়েছে মেঘলা, চোখ দুটো ওষুধে ঝলমল করছে। রাফি, কি বলছিস তুই এসব? ও মেঘলা নয়, ও ঈশিতা। ও ভালো। আমি পকেট থেকে চাকু বের করে আমার বাম হাতে দিলাম চালিয়ে। রক্ত বের হয়ে মাটিতে পড়ছে। রাফি, এসব কি পাগলাম শুরু করলি? আমাকে রিয়া রুমাল দিয়ে আমার হাত বাতলে আসলো। আমি ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিলাম। আমি জানি আমার মেঘলা এখানেই আছে। তার অস্তিত্ব আমি টের পাই। আমার ভাবনা ভুল হতে পারে না। আমার বুকের ধর ধর কাঁপুনি মিথ্যা হতে পারে না। ও না আসলে আমি এখানে শেষ করে দেব আমাকে, বলে ছুরি হাতে একটা টান দিলাম। ঠাস ঠাস করে দুটো চর মারলো। ঈশিতার ছদ্মবেশে মেঘলা আমার গালে চর বসিয়ে দিল। কি ভাবিস তুই নিজেকে? তুই একা ভালোবাসিস, আমি বাসি না? তুই যখন ইচ্ছে আমার সাথে ছলনা করবি, যখন ইচ্ছে পাগলামি করবি। তুই চাচ্ছিলি তোর পরিবারকে আমি, তোর পরিবার, তোর মান সম্মান ফিরিয়ে দিয়েছি। হ্যাঁ, যা কষ্ট পেয়েছিস তা কখনো ফিরে পাবি না। আমিও তো কম কষ্ট পাইনি। তুই চাচ্ছিলি আমার আর আমার বাবার মান সম্মান শেষ করতে। আমি নিজেই আমাদের মান সম্মান শেষ করে দিয়ে এসেছি। তোর আর কি চাই? কেন এমন করিস আমার সাথে? তুই বলছিস আমাকে তুই ভালোবাসো। আমি একা থাকতে চাই রাফি, প্লিজ আমাকে একা থাকতে দে। আমি তোমাকে চাই মেঘলা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে যদি সত্যি ভালোবেসে থাকিস কখনো নিজের ক্ষতি করবি না।
আর আমাকে ভালোবেসে থাকলে আমার কথা না রাখলে তুই আমার মরা মুখ দেখবি, আমাকে আর দেখার চেষ্টাও করবি না। আমার হাত দিয়ে রক্ত পড়তেছে, মাথাটা ঝিমঝিম করছে। মেঘলার কথাগুলো মাথায় নিতে পারছি না। চারদিকটা ঘুরছে, গাছগুলো যেন আমার মাথায় ভেঙে পড়ছে। চোখ দুটো বন্ধ হয়ে আসে। আমি মেঘলার দিকে তাকিয়ে আছি। আমি চোখ খুলে দেখি আমি আমার রুমে, আমার হাতে ব্যান্ডেজ। উঠতে যাব, মাথা ঝিমঝিম করছে। এখন রাত না দিন বুঝতে পারছি না। এমন সময় আপু চলে আসলো। পাগলামির একটা সীমা থাকে রাফি, তুই এমন করতে গেলি কেন? আমি একে ছাড়া থাকতে পারছিলাম না আপু। একদম চুপ, আর একটা কথা বলবি না বাদর কোথাকার। তুই আজ একটু পর বাসায় চলে যাবি। তোর আব্বু আম্মুর সাথে আমার ফোনে কথা হয়েছে, আমার গাড়ির ড্রাইভার তোকে বাসায় দিয়ে আসবে। ওকে। আমি খাবার নিয়ে আসছে, আমাকে খাইয়ে দিল। আমি খাসি, চোখ দিয়ে পানি পড়ছে। আপু আমার চোখে পানি মুছে দিয়ে বলল, ভাই নিজেকে শক্ত কর, একবার আমার দিকে তাকা। কি নেই আমার, টাকার অভাব আছে আমার। আমি একটা মানুষ, দেখ কত একা আমি। আমারও বাবা মাকে দেখতে ইচ্ছা করে, ভালোবাসার মানুষকে পেতে ইচ্ছে করে। তোর মতো প্রথম প্রথম আমিও কাঁদতাম, অনেকবার আত্মহত্যাও করতে গেছি। আমি মরে গেলে কি হতো বল? আমি মরে গেলে তো সব শেষ। কবরে গিয়ে আমি আল্লাহকে কি জবাব দিতাম? আমি মরে গিয়ে কি শান্তিতে থাকতাম? না, একদমই না। কবরের আযাবের কষ্টের কাছে পৃথিবীর কষ্ট কিছুই না। পৃথিবীতে যদি আমি সারা জীবন কষ্ট পাই, তবুও বেশি ধর 80 বছর। কবরের কি কোনো শেষ আছে? কত কোটি লক্ষ লক্ষ বছর কষ্ট পেতে হবে আমরা কেউ জানি না। আর জেনে রাখ, আল্লাহ আমাদের জন্য আমাদের জীবন সঙ্গীকে সৃষ্টি করেছে। সেই জীবন সঙ্গী যদি মেঘলা হয়ে থাকে, তবে পুরো পৃথিবী এক হলে তোদের আটকাতে পারবে না। আর যদি ওর জন্য তোকে সৃষ্টি না করা থাকে, পুরো পৃথিবী এক হয়ে তোদেরকে এক করতে পারবে না। তাহলে তোমার বিয়ে ভেঙে গেল কেন? এটা হয়তো আল্লাহর কোনো পরীক্ষা। আমার যদি এমনটা না হতো, আমি সেই অন্ধকার পথে পড়ে থাকতাম। নামাজ পড়ি, 5 ওয়াক্ত কোরআন পড়ি, মানুষের সেবা করি। যতক্ষণ হাসপাতালে থাকি নিজেকে একা মনে হয় না, যেন পুরো হাসপাতাল আমার পরিবার। তুই আসার পর থেকেও একা মনে হয় না। এটা তোর বদলানোর সময়। 5 ওয়াক্ত নামাজ পড়বি, কোরআন পড়বি, আল্লাহর পথে চলবি। কষ্ট যত হোক সহ্য করবি, এটাই মনে রাখবি। তো এই জীবনটা জীবন না, পুতুল খেলা। এটা পরীক্ষার হল। তোর জীবন হলো আখিরাত। জানো আপু, এত সুন্দর করে আমি ভাবিনি। আপু, আমি কাল থেকে নামাজ পড়বো। কাল থেকে না, আজ থেকে, এখন থেকে। কিন্তু তুই অসুস্থ, হাত তো শেষ করে ফেলেছিস। হাত ঠিক হতেই পড়বি। এরপর আমি গাড়িতে উঠলাম গ্রামে বাড়ি ফেরার উদ্দেশ্যে। ঢাকা থেকে বেরিয়ে যখন বগুড়ায় আসলাম, বুকটা আমার কেমন করছে। আমি ছাড়া আপু তো অনেক কষ্টে থাকবে। আপু আমাকে তো অনেক ভালোবাসে, জানি আমি। আমাকে ছাড়া তার বাসাটা ফাঁকা হয়ে যায়। সে আগে একা ছিল, সেটা অভ্যাস ছিল। শূন্যতাকে আমি পূর্ণ করে আপনজন হয়ে এসেছিলাম, এখন সেটা আবার শূন্যতা। এমন কেন জীবনটা? আমার জীবনটা 3 পথে চলে গেছে। আপু আর আব্বু আম্মু 3 জনেই আমাকে ছাড়া একা, তাদের কষ্টটা আমি একাই বুঝতে পারছি। অন্যদিকে মেঘলা, জীবনটা আমার জটিলতায় বেঁধে গেছে। কি করব আমি? আপুর কাছে যাব না আব্বু আম্মুর কাছে যাব? আপুর প্রতি আমার ভালোবাসা পবিত্র ভালোবাসা। এই প্রেমে কোনো স্বার্থ নেই, বাবা মায়ের ভালোবাসাও কোনো স্বার্থ নেই। আপুর কোনো পথে বাধা নেই, শুধু মনের মধ্যে দুটো না। কিন্তু মেঘলার ভালোবাসায় দুটো না নেই, রয়েছে বাধা আর অপেক্ষা। আমি অনেকক্ষণ থেকে সমকরণ মিলিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি ঘোরাতে, আমি আপুর বাসায় যাব। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নিল। আমি আপুকে বলছি আমি গ্রামে যাব না, তোমার কাছেই থাকবো। আম্মু আব্বু আমাদের সাথে থাকবে, ওরাই তো তোমার বাবা মা। আমার তো বোন আছে, তাদের যে কোনো মেয়ে নেই। রাত 11টায় আমি আপুর বাসায় পৌঁছে গেলাম। আবার ফ্রেশ হয়ে খেয়ে আমি ঘুমাতে গেলাম। ফোনটা বেজে উঠল, আননোন নাম্বার। তখন বাজে রাত 11টা। রাফি, মেঘলা, তুমি ছাদে আসতে পারবে? আমি গ্রামে। ফিরে আসছো তুমি? আমি দেখলাম। কেন ছাদে রাখছো? তোমাকে আমার কিছু বলার আছে, প্লিজ আসো। তুমি যে তখন কসম দিলে তোমার মরা মুখ দেখবো।
ঘুরে নিতেছি। তুমি কি জানতে চাও না তখন কেন এমন করলাম আর কেন আমি তোমার থেকে আড়ালে থাকছি? হ্যাঁ, জানতে চাই। ছাদে আসো, অপেক্ষায় আছি। আমি ছাদে গেলাম। জ্যোৎস্নার রাত, বসন্তের পাক করা দমকা বাতাস বইছে। আকাশে অনেক তারা, পূর্ণ একটা ছাদ। ছাদের এক পাশে একটা ছায়া, চুল ফুলে বাতাসে এলোমেলো করে উঠছে। সামনে গেলাম, মেঘলা কালো শাড়ি পরেছে। ঘড়িতে দেখো, ডেট চেঞ্জ হতে আর কত মিনিট বাকি। কেন? দেখতে বলছি, দেখো। আর 5 মিনিট বাকি। চোখ বন্ধ করো। মেঘলা চোখ বন্ধ করে আমাকে ছাদের কোণায় নিয়ে গেল। আমি বুঝতে পারছি না। হ্যাপি বার্থডে মাই সুইট হার্ট রাফি। হ্যাপি বার্থডে রাফি। মেঘলার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। চোখ থেকে মেঘলার হাত সরিয়ে নিলাম। পুরো ছাদে লাইটিং করা, পাশে ফানুস। ফানুসে লেখা ছিল, আমি শুধু তোমারই রাফি। তার পরেটা লেখা আছে, আমি তোমারই মেঘবতী। আমার সামনে টেবিলে কেক, সেখানে আমার নাম। আমি ফোন বের করে দেখলাম এখন 11:58 বাজে। 12ই মার্চ, তার মানে 2 মিনিট পর 13ই মার্চ আমার জন্মদিন। আপুকে নিয়ে এসে কেক কাটলাম। আপু আমাদেরকে রেখে চলে গেল। আমি মেঘলার দিকে তাকিয়ে আছি। কতদিন পরে ওকে এইভাবে দেখতে পারছি। কখনো আমি এত কাছ থেকে ওকে অমন করে তাকিয়ে থাকিনি। কি দেখো গো এমন করে? আমার অস্তিত্বটাকে। একটা কবিতা শোনাবে রাফি? ওকে, বলছি। ছাদের এক কোণে তোমার পাশে দাঁড়িয়ে দেখি আকাশের ওই চাঁদ, ভালোবাসার আবিরে ঢাকা জ্যোৎস্না ভরা এই রাত। অভিমানী চোখে যখন তাকাও আমার দিকে, আলতো করে চোখের কোণে জলের ফোঁটা তাকে। টানা চোখে বাঁকানি চাহনি, লাগছে তোমায় খুব। রেগে যাওয়া কাপনে ভাস, তারাও আসুক। মুখে তোমার একটু হাসি, চোখে পানি রাশি রাশি। ভাবছো তুমি বলবে আমায়, দেখছো আমি ভালো আছি। ভীরু ভীরু চোখের ছাওয়া বলছে কত না কথা বলা। বলতে গিয়ে কাপা স্বরে হঠাৎ করে চুপসে থাকা। চুপটি করে জানলা দিয়ে চারটাও দেয় যে উকি। দেখছে তোমায় অভিমানী মুখ, ফেলানো চেহারাটি। ক্ষমা করে দাও না, এবার ধরছি আমি কান। চারটাও ডাকছে মোদের, ঝেড়ে ফেলো না অভিমান। চোখটি এবার বাঁকা করে দেখছে আমার ঠায়। এছাড়া অন্য কিছু বলায় তোমার নাই। বলতে চাই ভালোবাসি, তাই তো তোমার কাছে আসি। রাগ অভিমান ঝেড়ে ফেলো, চাঁদের আলোয় ঘুরি চলো। ক্ষমা এবার করো না আমায়, ক্ষমা এবার করো না আমায়। ভুল তো তবু মানুষেরই হয়, করবো না এমন কবু ভুল। মাপটা করো না তবু। রাফি জানো, গর্বে আমার বুক ফেটে যাচ্ছে। কেউ আমাকে এতটা ভালোবাসে, সেই মানুষটা আমাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে, যাকে আমি আমার মন প্রাণ উজাড় করে ভালোবেসে এসেছি। কিন্তু রাফি, আমি যে এত ভাগ্যবতী নই। তোমার ভালোবাসা পাওয়া যে আমার আর ক্ষমতা নেই রাফি। কেন নেই? আমাকে এবার বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস করি, কিন্তু মেঘলা, কিন্তু কি? রাফি, আমার আব্বু আমার বিয়ে ঠিক করে রেখেছে। তখন তুমি বলেছিলে আমাকে ভালোবাসো না। আমি তখন রাজি হয়েছি। ছেলে আমেরিকাতে থাকে, বড় ডাক্তার। আমি কি করব ভেবে পাচ্ছি না। রাজি হয়ে গিয়েছি ভুলে। তুমি আমার অবস্থাটা বুঝতে চেষ্টা করো। তখন আমি কোন পরিস্থিতিতে ছিলাম। তোমাকে ছাড়া সত্যি আমি থাকতে পারছিলাম না, আবার তোমার কাছে যেতেও পারছি না। তাই ছদ্মবেশে ভার্সিটিতে যেতাম শুধুমাত্র দেখার জন্য। ভার্সিটিতে চর মেরেছি রেগে। রাফি, কাল আমার গায়ে হলুদ, পরশু আমার বিয়ে। মেঘলা ফুপি ফুপি কাছে আমি হাত দিয়ে ওর 2 চোখে পানি মুছে দিলাম। আমার চোখের পানিও বাধা মানেনি, বের হয়ে এসেছে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, ভেতর থেকে কথা বের হচ্ছে না। রাফি, আমাকে নিয়ে পালিয়ে যাবা? এইসব কি বলছো তুমি? চলো না, পালাই। অনেক দূরে যাব আমরা। তোমার পরিবার, আমার পরিবার, কেউ আমাদের খুঁজে পাবে না। আমি পারবো না মেঘলা। আমি আব্বু আম্মুকে ছাড়া থাকতে পারবো না। রুহি আপুকে ছাড়াও থাকতে পারবো না। তোমাকে ছাড়াও আমি থাকতে পারবো না। তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমি এতগুলো মানুষকে হত্যা করে তোমাকে নিয়ে সুখে থাকতে পারবো না। তুমি ভালো থাকতে পারবে না পরিবার ছাড়া থাকতে। রাফি, এমন কেন হচ্ছে আমাদের সাথে? তোমাকে যত কাছে চাচ্ছি ততই হারিয়ে ফেলছি। তুমি আমার জন্য নও, আমি তোমার জন্য নই বলে হয়তো পথ বেঁকে যাচ্ছে। জড়িয়ে ধরবা? না। মেঘলা সলসল চোখে আমার দিকে তাকিয়ে আছে, ফুপিয়ে ফুপিয়ে নাক টেনে কাছে। নিঃশ্বাস আমার বুকে পড়ছে। আমারও খুব ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরতে,
কিন্তু ও যে আমার জন্য পবিত্র নয়। আমি ছাদ থেকে নেমে আসছি। ভোর পর্যন্ত কি থাকলে খুব অসুবিধা হবে? আমি মাথা ঝুঁকে না বললাম, আর এবার এগিয়ে গিয়ে মেঘলার পাশে দাঁড়ালাম। তোমার সাথে যদি আবার বহু বছর পরে দেখা হয়, বুকের অনুভূতিগুলো জেগে উঠবে রাফি। জানি না। তোমার কোলে মাথা দিয়ে শুয়ে থাকি, প্লিজ না করো না। আমি ছাদে বসলাম। মেঘলা আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কতটা কষ্ট হচ্ছে আমার আমি আপনাদের বোঝাতে পারবো না। বেশি কষ্ট বেশি সুখ, শুধু অনুভব করা যায় কিন্তু তা প্রকাশ করা যায় না। আই লাভ ইউ মেঘ। আই লাভ ইউ টু পাগল। খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? রাফি, আজ রাতটা যেন শেষ না হয়। আজকের রাতটা 1000 বছর ধরে হোক, আর আমি এইভাবেই তোমাকে চাই। আমি মেঘলা চুলে আঙুল দিয়ে খেলা করছি, আর এক হাতে মাথায় হাত বুলিয়ে দিছি। পাগলি একটা। ফজরে আজান দিতেই আমি মেঘলাকে বিদায় দিয়ে রুমে আসলাম। মেঘলাও চলে গেল। ওকে নিয়ে পালিয়ে গেলে হয়তো ওকে পেতাম, কিন্তু আমার চারপাশে শূন্যতা থেকে যেত। বাবা আমাকে হারাতাম, হারিয়ে ফেলতাম সেই নিঃস্বার্থ স্নেহ, মাথা জড়ানো রুহিয়াপুর ভালোবাসা। আমরা দুজন ভুল করেছি, আমরা সমস্ত ভোগ করি, বাকিরা ভালো থাক। আমি বাসায় এসে শুয়ে পড়লাম ঘুমে 2টা ট্যাবলেট খেয়ে। ঘুম ভাঙলো বিকেল 4টায়। ফেরত হয়ে খেয়ে নিলাম। ফোনটা হাতে নিয়ে দেখি আপু অনেকগুলো কল দিয়েছে, মিস কল হয়ে আছে। আপুকে কল দিয়ে কথা বলা শেষ করে ছাদে গেলাম। মেঘলাদের ছাদে সাউন্ড বক্স বাজছে, আর ওর কাজিন ও ফ্রেন্ডরা নাচতেছে। আমি ওদের দেখে নিচে নেমে আসতেছি। এই রাফি ভাইয়া, চলে যাচ্ছ যে? আসো না, আমাদের সাথে জয়েন করো। আমি অসুস্থ, পারবো না। তো চলে না গিয়ে দেখো। তখনই মেঘলা ছাদে চলে আসলো, করুণ চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে নিলাম। ওর ওই চোখে অনেক অভিমান, অভিযোগ। আমি চাইলে তাকে নিয়ে পালিয়ে যেয়ে বিয়ে করতে পারি। আমিও এক পা করে এগিয়ে গেলাম ছাদের শেষ সীমান্তে। হলুদ শাড়িতেও মেঘলাকে দারুণ মায়াবী লাগছে। আকাশেও গোধূলির মেঘ সাজানো। মেঘলা আমার দিকে এগিয়ে আসছে। যত এগিয়ে আসছে আমার নিঃশ্বাস তত গভীর হচ্ছে। আমাকে হলুদ দিতে আসবে? আমি মাথা ঝুঁকে হ্যাঁ সূচক দিলাম। তুমি না আসলে আমি উঠবো না আসর থেকে, যতক্ষণ না তুমি আসবে। সবার আগে তুমি দিবে, আর কেউ তোমার আগে দিতে পারবে না। আমি তো পুরুষ, আমার নাকি কান্না করতে নেই? তাহলে কান্না কেন আসে পুরুষের চোখে? কান্না ছেড়ে যে মনের মধ্যে কান্নাগুলো তুষার পাহাড় বেঁধেছে, সে কি মানা যায়? আমি চাই না তোমার ভেজা কণ্ঠে আর অশ্রুসিক্ত চোখে মেঘলাকে বর্ষণ করুক। ও ওর পথে বিদ্যমান থাকুক। আমি নিচে নেমে আসলাম, রুমে লাইট অফ করে দিলাম। অন্ধকারে চিৎকার করে কাঁদতে চাচ্ছি, কিন্তু আসতেছে না কান্না। কিন্তু ঠিকই চোখে পানিতে ভিজেছে বিছানা। দরজায় বেল বাজার শব্দ শুনে আমি দরজা খুলে দেখি মেঘলা ফ্রেন্ড নিশি। কি ব্যাপার, এতক্ষণ লাগে দরজা খুলতে? আমি কথা বলতে গেলেই কেঁদে ফেলবো, তাই কিছু না বলে হাত ইশারায় করলাম, কি? মেঘলা হলুদ দিতে ডাকলো তোকে। আমি নিজেকে কন্ট্রোল না করে নিয়ে বললাম, তুই যা, আমি যাচ্ছি। কাঁদলি নাকি? চোখ লাল হয়ে আছে। আমি কোন দুঃখে কাঁদবো? ও তোর জন্য অপেক্ষা করছে, তুই না আসলে ও তোর আগে কাউকে হলুদ মাখাতে দেবে না। আমি এখন যাচ্ছি। মেঘলার দেওয়া ওর পাঞ্জাবিটা পরলাম। ও বলেছিল তোমাকে আমি বিয়ে করলে কালো পাঞ্জাবিতেই করব। কালো পাঞ্জাবিতে মেঘে রাজকুমার দেখায়। আমি হেসে বলেছিলাম, কালো তো শোক দিবসে পড়ে, কালো মেঘে বৃষ্টি জমে। ও বলেছিল আমি এত কিছু বুঝি না। আমি সেদিন মনে করেছিলাম, বলেছিলাম তোকে বিয়ে করলেই তো করব, তোর মতো চলানো মাইকে কে জীবন আমরা বিয়ে করব না। আজ এই কথাটাই সত্যি হয়ে গেল। ওদের বাসায় গিয়ে দেখি সত্যি ও আমার জন্য অপেক্ষায় বসে আছে। আমি কিছু না বলে ওর সামনে বসে চোখ বন্ধ করে নিলাম। এক মুঠে হলুদ দিয়ে আঙুল দিয়ে ওর 2 গালে মেখে দিলাম। উঠতে যাব তখন মিম বলল, ভাই মিষ্টি খাইয়ে দাও। আমি কাঁটা চামচ নিয়ে মিষ্টি উঠে ওর মুখের কাছে নিয়ে যেতেই ও হা করলো। আমি সবাইকে অবাক করে দিয়ে মিষ্টি অর্ধেক আমি খেয়ে অর্ধেক ওকে খাইয়ে দিলাম। আমার এই কাজটা হয়তো একটুখানি খুশি হয়েছে। আমি সেখান থেকে তাড়াতাড়ি উঠে আসলাম। কষ্টটা কত গভীর যে এই পর্যায়ে পড়েছে সে ভালোই জানবে। একটু পর আপু আসলো। আপু আমাকে অনেক বোঝালো। আপুর সাথে গল্প করে গিয়ে ঘুমে ট্যাবলেট খেয়ে দিলাম ঘুম। পরের দিন সকাল 10টায় উঠলাম। আজ মেঘলার বিয়ে। বাসা থেকে বিয়ের কোলাহল শোনা যাচ্ছে। নিজেকে ধরে রাখতে পারছি না।
আপু বলল তার সাথে হসপিটালে যেতে, ওখানে কাজ করলে সময় কাটবে। কারোর সেবা কখনো মানুষের কষ্ট থাকতে দেয় না। সেবার মাধ্যমে পাওয়া যায় পিওর সুখ, যা হয়তো ভালোবাসাও পাওয়া যায় না। সারাদিন সেবায় কাটালাম। রাত যখন 10টা, আপু সহ বের হলাম বাসায় যাব। আপু গাড়িতে গেল, আমি বাইক নিয়ে এনেছি, তাই বাইকে যাব। তখন এই একদল পুলিশ এসে আমাকে ঘিরে নিল। কি ব্যাপার, আপনারা আমাকে ধরেছেন কেন? আপনি কিছু জানেন না তাই না? ওই এই বেটাকে গাড়িতে তোল। আগে তো বলুন আমি কি করেছি। ওরা কিছু না বলে আমার কলার টেনে ধরে গাড়িতে উঠালো। আমি গাড়িতে বসে হাজারবার জিজ্ঞাসা করলাম, কিন্তু আমার উত্তর পাইনি। প্রতিটা প্রশ্নের জবাবে ওদের মার খেয়েছি। থানায় নিয়ে গিয়ে আমাকে বাঁধলো পা উপরে মাথা নিয়ে। বেটা এবার বল, মেঘলা চৌধুরী কই? আমি কিভাবে জানবো? আজ তো ওর বিয়ে। ওই ওকে মারতে থাক, যতক্ষণ না বলে মেঘলা কোথায়। পুলিশগুলো আমাকে মারতে লাগলো। আমি চিৎকার করে বলছি, ও কোথায় আমি জানি না। তবুও কেউ শুনলো না। মারতে মারতে আমাকে আধা মারা করে ফেলছে। তুই কি সত্যি জানিস না? কতবার বলবো আমি কিছু জানি না। আমি সারাদিন আপুর সাথে হসপিটালে ছিলাম। কি হয়েছে মেঘলার? মেঘলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। ওর মামার বক্তব্য তুই ওকে নিয়ে পালিয়ে গেছিস, আর ওর বান্ধবীরা বলছে তুই ওর বয়ফ্রেন্ড। কাল ও তোকে ছাড়া গায়ে হলুদ মাখেনি। ওসির কথা শুনে আমি অনেক বড় শট খেলাম। কি, মেঘলা পালিয়েছে? না, ওরা করতেই পারে না। দেখ, তুই যদি ওকে কোথাও লুকিয়ে রেখে থাকিস তাহলে বলে দে। পরে যদি জানতে পারি মেঘলাকে তোর কাছে আছে, বুঝতে পারছিস তোর অবস্থা কি হতে পারে। ওসি সাহেব, ওকে ছেড়ে দিন। ডাক্তার আপনি? রাফি আমার ভাই, আর ও কখনো এই কাজ করবে না। বড় কথা হলো আজ সারাদিন হাসপাতালে ছিল। আপনারা চাইলে সিসিটিভি ক্যামেরা চেক করতে পারেন। ও হাসপাতালের বাইরে যায়নি, ও কিছুই জানে না। কিন্তু মেঘলার মামার বক্তব্য রাফি ওনার ভাগ্নিকে নিয়ে এসেছে। ওনারা তো দেখেনি। আপনারা কোনো প্রমাণ ছাড়াই আমার ভাইকে এইভাবে মারতে পারেন না। বিনা দোষে আমার ভাইটাকে আধমরা করেছেন, আর উনি ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করতে পারে না। আমি এর ব্যবস্থা করব। এখন ওকে ছেড়ে দিন, হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করব। আপু আমাকে নিয়ে হসপিটালে গেল। 3 দিন হলো আমি বাসার বাইরে যাইনি। গ্রাম থেকে আব্বু আম্মু আসছে আমাকে দেখতে। সারাদিন বাসায় কেটে হঠাৎ ফোনটা বেজে উঠলো। হ্যালো, আসসালামু আলাইকুম। এই কণ্ঠ আমার নাসিনের কথা না। হ্যাঁ, এটা মেঘলা। তুমি কোথায় আছো? কেমন আছো তুমি? রাফি, আমি যেখানে আছি ভালো আছি, শুধু তোমারই আছি। পাগলামি করলে কেন? আমি যে তোমারই পাগলি। তোমার বাসার সবাই তোমার জন্য কত চিন্তা করছে জানো? জানি রাফি, আমি তোমাদের কথা মতো বিয়ে করলে হয়তো বিয়েটা হতো, আর আমার আব্বু আম্মুরও মান সম্মান বেঁচে যেত। অপরদিকে যে আমার জীবনটা নষ্ট হয়ে যেত, আমি কখনো আমার মনের বিরুদ্ধে চাইনি। এখন বলবে সময় তোমাকে ভুলে দিত। আমি তোমাকে ভুলতে চাই না। আমি ছোট থেকে তোমাকে ভালোবেসে এসেছি, তোমাকে ভালোবেসে বেড়ে উঠেছি। এতগুলো বছরের সাধনা কারো চাপে পড়ে আমি নষ্ট করে দিতে পারবো না। এত বেশি ভালোবাসো কেন পাগলি? কারণটা অজানা সত্যি, আমি জানি না। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে আমার। দেখা করবা প্লিজ রাফি? কই আছো? আমি তোমাকে মেসেজে টেক্সট করে দিতেছি, আসো। আমাকে বিয়ে করবা? যে আমাকে এত বেশি ভালোবাসে, আমি তাকে ছাড়া সারা জীবন অনুতপ্ত হয়ে বেঁচে থাকতে চাই না। তুমি ভালোবাসার জন্য এক যুদ্ধে নেমেছো, আমি তোমার সারা জীবনের সঙ্গী। সত্যি বিয়ে করবা আমাকে? হ্যাঁ, আজ, এখন। কিভাবে? আমি সব ম্যানেজ করছি। তোমাকে যেখানে আসতে বলবো আসবা সেখানে। ওকে। আমি আমার সব ফ্রেন্ডদের কল করে বললাম সব ম্যানেজ করতে। আমি বাইক নিয়ে হাসপাতালে গেলাম। আব্বু আমাকে না বললে ও আপুকে না জানিয়ে বিয়ে করতে আমার বিবেকে বাধা দিচ্ছে। আপুকে জানালাম। আপু বলল ঠিক আছে, তোরা বিয়ে কর, বাকিটা আমি দেখব। কিন্তু মেঘলার মামা মামলা করলে, মেঘলা বায়ন পাল্টালে তোমার বিপদ। আপু যে আমার জন্য এত কিছু করতে পারে, সে ভয়ে বায়ন পাল্টাবে না। ওকে। আমি কোর্টে গিয়ে মেঘলাকে বিয়ে করলাম। এখন আমরা আইনের স্বামী স্ত্রী। এটা যেন আমার সুখের দিন। অনেক বাধা, অনেক অভিমান, অনেক পথ পেরিয়ে পেলাম ভালোবাসা মানুষটাকে। সামনে এখনো খানিকটা বিপদ আছে, সেটা হলো মেঘলার পরিবার। রাতে মেঘলাকে এর বাসায় পৌঁছে দিয়ে আমি বাসায় আসলাম। বাসায় এসে আব্বু আম্মুকে সব বলে তাদের কাছে ক্ষমা চাইলাম, কারণ আমি তাদের ছাড়া থাকতে পারবো না, যেমন তেমনি মেঘলাকে ছাড়াও ভালো থাকতে পারবো না। আব্বু আম্মু আমার বিষয়টা বুঝেছে, কারণ তারাও প্রেম করে বিয়ে করেছে।
অন্যদিকে মেঘলা বাসায় ঢুকতে ওর আব্বু আম্মু দেখে ওকে কেঁদে জড়িয়ে ধরেছে। এই 3 দিন কই ছিলি মা? ওর মামি মেঘলাকে ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসতে বলল। মেঘলা ফ্রেশ হয়ে নিচে এসে দেখে ওর পরিবার সবাই আছে। ওর মামাকে দেখে ও বেশি ভয় পায়। কাপা কাপা পায়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। মেঘা, তুই বিয়ে করবি না এটা বলতে পারতি? আমাদের মান সম্মান এবার শেষ করলি কেন? আমরা তো তোর মতামত নিয়ে বিয়ের আয়োজন করেছি। মামা, আমি একজনকে ভালোবাসি। আগে বলিসনি কেন? আমি কি তোর কোনো ইচ্ছা অপূর্ণ রেখেছি? আমার মেয়ে নেই, তুই তো আমার মেয়ে। ওর সাথে আমার ঝগড়া হয়েছিল, তাই রাগ করে রাজি হয়ে গিয়েছি। পরে বুঝেছি তাকে ছাড়া আমি থাকতে পারবো না। খুব দেরি হয়ে গেছে। তোমাকে বললে তুমি রাগ করবে, তাকে লোক দিয়ে মারবে, সেজন্য বলিনি। আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু বউ সাজার পর নিজেকে ধরে রাখতে পারিনি, তাই পালিয়ে গিয়েছি। যা হবার হয়ে গেছে। সেই ছেলের নাম কি? রাফি। বলিস কি? ওকে ওসি এত মারলো, ও যে বললো জানে না? মামা, সত্যি রাফি জানতো না। আমি ওকে বলেছিলাম আমাকে পালিয়ে নিয়ে যেতে। ও আমাকে বলেছে ও আমার সুখের জন্য দুইটা পরিবারকে কষ্ট দিতে পারবে না। মামা, ও অনেক ভালো ছেলে। তাহলে ওর আব্বা আম্মুর সাথে কথা বলে বিয়ে ঠিক করি, কি বলেন দুলা ভাই? থ্যাংক ইউ মামা। মেঘলা দৌড়ে ছাদে এসে আমাকে কল করে ছাদে আসতে বলল। আমি ছাদে আসতেই আমাকে জড়িয়ে ধরলো। এই এই কি করছো? কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক, আমি আমার হবু বরকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি? আমি কপালে আলতো করে একটা চুমু দিলাম। আমার বউটাকে অনেক খুশি লাগতেছে। কি ব্যাপার? এতক্ষণে তো কাঁদার কথা। ও, তুমি চাও আমি কাঁদি? একদম না মহারানী। জানো রাফি, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। সত্যি বিশ্বাস করতে পারি না। মামা আমাদের মেনে নিয়েছে। বলল তোমার আব্বু আম্মু আর আপুর সাথে কথা বলবে। মামা আর আব্বু আমাদের বিয়ে নিয়ে। আমাদের তো বিয়ে হয়েছে। আরে হাদারাম, ওরা তো জানে না আমরা বিয়ে করেছি। এত সহজে সব ঠিক হয়ে যাবে কল্পনাও করিনি আমি। আমার ভাগ্যে তুমিই ছিলে, তাই তোমাকে আমি পেয়েছি। গো, আমার সোনা বর, অবশেষে তোমাকে পেলাম আপন করে। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।